আসসালামু আলাইকুম দাদা, সবাইকে আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। সো আমার একটু সর্দি লাগছে, এই জন্য তোমার সাউন্ড একটু নয়েজ হইতে পারে। আশা করছি আশা করছি সমস্যা হবে না। তারপর যদি সাউন্ড নয়েজ আসে তাইলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ওকে, ধরো আমি হচ্ছে শেয়ার করার ব্যবস্থা করছি সব জায়গায়। ওকে, একটু ওয়েট করতে হবে। ধরো টপিক আশা করছি সকলে চলে আসো। আচ্ছা, সকলে একটু আসো, সময় দিই আসার জন্য আমরা। সকলে একটু আসো, আমরা একটু সময় দিই। কি অবস্থা, কেমন আছো? অলরেডি জয়েন করা শুরু করছো? আমি দেখতে পাচ্ছি জহিরকে। জহির সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম জহির। আহ, আচ্ছা, আসতে থাকো, আসতে থাকো, আসতে থাকো। একটু মেনশন করে দিই তোমাদের। ওকে, আচ্ছা, সব কিছু ঠিক আছে কিনা একটু জানো। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দেবো। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের জিএসটি লাস্ট ট্রাইজ, যে সিরিজটা আমরা নামাইছি তোমাদের জন্য, সেইটার একটা প্রথম ক্লাস। এবং এই ক্লাস নিয়ে আছি আমি এসলক মাহিম, তোমাদের সাথে অনেক দিন পর দেখা ক্লাসে। সো আমরা আজকে আবার রিক্যাপ করার চেষ্টা করব। আমরা মূলত এই জিএসটি লাস্ট ট্রায়ের বাংলা পর্ব একে যেটা করছি, সেটা কি করছি, সেটা হচ্ছে তোমাদেরকে আগে আমরা ফাইনাল ফাইট নামে একটা সিরিজ লঞ্চ করছিলাম। হ্যাঁ, ঢাবির আগে ফাইনাল ফাইট নামে একটা সিরিজ লঞ্চ করছিলাম। এই ফাইনাল ফাইটে যেগুলো আলোচনা করছি সেইটা সারাংশ আমরা আজকে আলোচনা করব। সারাংশ আলোচনা করলে কি হবে, আমাদের যত টপিক আছে সেই টপিকগুলো ইনশাল্লাহ একটা ভালো আইডিয়া পেয়ে যাব। হ্যাঁ, টপিকগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব। সো এই ক্লিয়ার আইডিয়া দিতে এবং তোমাদের যেই যেই অংশগুলোতে প্রবলেম, সেগুলো নিয়েই আজকে আমরা সাজাইছি কি আমাদের ফাইনাল ফাইটের আদলে লাস্ট ট্রায়ের বাংলা পর্ব এক। এবং বাকি যে তিনটা পর্ব থাকবে, সেই তিনটা পর্ব আমরা পুরাটাই কি করব, সেই তিনটা পর্ব আমরা চেষ্টা করব আমাদের কিসের ভিত্তিতে নেওয়ার, সেই তিনটা পর্ব আমরা চেষ্টা করব আমাদের যে জিএসটি ওরিয়েন্টেড আছে, জিএসটি ওরিয়েন্টেড টপিকগুলো আছে সেইটার ভিত্তিতে। হ্যাঁ, তাহলে আমাদের জিএসটির উপর হচ্ছে মূলত তিনটা, আর টপিক ক্লিয়ারেন্স হচ্ছে একটা। তো টপিক ক্লিয়ারেন্স কোনটাতে হবে, এই পর্ব একই তুমি পারবা টপিক ক্লিয়ারেন্স প্লাস একটা ভালো আইডিয়া কোনগুলো সম্পর্কে, যেগুলো সম্পর্কে তোমাদের বেশি বেশি প্যারা লাগতো। ঠিক আছে, তাহলে সব কিছু যদি ঠিক থাকে তাহলে তোমরা একটু আমাকে বলো যে ভাইয়া সব কিছু ঠিক আছে। হ্যাঁ, আর আমি তো বললাম যে আমার একটু ঠান্ডার কারণে একটু সর্দি হয়েছে, যার কারণে সাউন্ডে একটু নয়েজ আসতে পারে। নয়েজটা তোমাদেরকে ঠিক মতো করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাহলে শুরু করে দেই। সবাই রেডি কিনা আমাকে বলো। শুরু করে দিব, সকলে রেডি কিনা একটু বলো। শুরু করব, সকলে রেডি কিনা একটু বলো। আমরা শুরু করতে যাচ্ছি, তাহলে সবাই রেডি কিনা একটু আমাকে জানাই দাও। হ্যাঁ, সবাই রেডি কিনা একটু বলো। আমরা তাহলে কথা না বাড়াই শুরু করাই। সব ঠিকঠাক। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, ওকে,
তাহলে দেখো এখানে প্রথম প্রশ্নটার দিকে দেখি। প্রথমে কি আছে? বহু নির্বাচনী। আচ্ছা, আশৈশব আত্মনিন্দা শুনেতেছি, এখানে আশৈশব কোন সমাস? কোন শৈশব? আশৈশব আত্মনিন্দা শুনিতেছি, এখানে আশৈশব কোন সমাস? এটা ঢাবিতে আসছিল। হ্যাঁ, এখন ঢাবির প্রশ্নগুলো আমরা কেন সলভ করব? ঢাবি রাবি চবি, কারণ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় প্রশ্ন করার জন্য স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আবারও বলছি, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নেয় কাকে? ঢাকা বিশ্ববিদ্যালয়। সো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাইনালের প্রশ্নগুলোর একটা ধারণার রিক্যাপ করব এবং জিএসটির প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাবো। বাকি যে 3টা ক্লাস হবে 2, 3, 4, সেই 2, 3, 4। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা প্রথমেই দেখব যে আমরা সবাই এই জিনিসটা মনে রাখবো, আগে অব্যয়, পরে দ্বিতক। সবাই এটা একটু লিখে ফেলো, উভয়ে দ্বন্দ্ব নতুন বহুতে। সবাই এটা একটু লিখে ফেলবে আমার সাথে, আগে অব্যয় পরে দ্বিতক উভয় দ্বন্দ্ব নতুন বহুতে। আচ্ছা তাহলে দেখো এখানে আশৈশব কোন সমাস? তুমি প্রথমেই যে সমাসটা আইডেন্টিফাই করবে সেটা 2টা অংশ থাকে। কয়টা? 2টা। প্রথমের যে অংশটা থাকে সেটাকে বলে পূর্বপদ। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে পূর্বপদ। পূর্বপদ, ওকে। পরের যে অংশটা থাকে শৈশব, এটাকে বলা হচ্ছে পরপদ। তাহলে সমাসের অংশ কয়টা? সমাসের অংশ হচ্ছে 2টা, একটা পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। কি পদ? পূর্বপদ, আর একটা কি? পরপদ। পূর্বপদ আর একটা কি? পরপদ। এখন কাহিনীটা হচ্ছে আগে অব্যয়, মানে পূর্বপদে অব্যয় বা উপসর্গ জাতীয় কিছু থাকলে, কি কি থাকবে? অব্যয় বা উপসর্গ জাতীয় যদি কিছু থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা অব্যয়ভাব সমাস হবে। আগের পদে অব্যয় বা উপসর্গ জাতীয় কোনো কিছু থাকলে চোখ বন্ধ করে সেটা কি হবে? অব্যয়ভাব হবে। পরের পদ প্রাধান্য পাইলে সেটা 3টা সমাস হয়, একটা দ্বিগু, একটা তৎপুরুষ, একটা কর্মধার হয়। কেমনে কেমনে হয় সেটা পরে বোঝাবো। আর যদি 2টা সমাসই প্রাধান্য পায় বা 2টা পদই প্রাধান্য পায় তাহলে সেটাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন মা বাবা ভালোবাসে, হ্যাঁ, মা বাবা আমাকে ভালোবাসে, তার মানে মাও তোমাকে যতটুকু ভালোবাসে বাবাও তোমাকে ততটুকু ভালোবাসে। এই যে মা এবং বাবা, এই পূর্বপদ এবং পরপদ উভয় পদই যখন প্রাধান্য পাচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি? তখন সেটাকে আমরা বলছি দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। আর যেমন আমি যদি তোমাকে বলি যে পদ্মনাভ, পদ্মনাভ অর্থাৎ পদ্ম এটা পূর্বপদ, নাভ কি? পরপদ। তাহলে পদ্ম নাভিতে যার, অর্থাৎ আমার নাভির মধ্যে যদি পদ্ম থাকে তাহলে তুমি কি আমাকে বলবা পদ্মনাভ? বলবা না। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কাউকেই বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? নতুন একটা অর্থ দিচ্ছে। তাহলে উভয় পদ বোঝালে কি হয়? দ্বন্দ্ব সমাস। 2টা পদের একটাকেও না বোঝাই, নতুন অর্থ বোঝাইলে সেটাকে হয় বহুব্রীহি সমাস। আগে অব্যয় বা উপসর্গ জাতীয় কিছু থাকলে সেটা হয় অব্যয়ভাব সমাস। আগের পদের সংখ্যা যদি থাকে, আগের পদে সংখ্যা যদি থাকে তাহলে সেটা হয় দ্বিগু সমাস। আর যদি বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাস, আর বর্ণনা করা হলে কর্মধারয় সমাস। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। কারণ কি? আগের পদে অব্যয় বা উপসর্গ আছে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারছো বাবুরা? বুঝতে পারতেছো? তারপরে বলো কে কে আমাকে মিস করছো আর কে কে মিস করো নাই। বলো বলো বলো। ওকে, আমি এক্সট্রিমলি সরি, আমার ঠান্ডা লাগছে যার কারণে। দেখো এখন তোমাদের প্রশ্ন যদি একটু অ্যাডভান্স লেভেলে করতে চাই, হ্যাঁ, জিএসটিতে বেশিরভাগ আমরা আগে দেখেছি যদি তোমাদের তো সাস্ট বের হয়ে গেছে, সাস্ট যদি ভিতরে থাকতো কিংবা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে প্রশ্ন করতো, তার প্রশ্নটা কীভাবে কিছুটা এইরকমভাবে দিত যে এই যে আশৈশব যেই প্রশ্নটা দিছে, হ্যাঁ আশৈশব, তারা আবার কি করতো? একটু চালাকি করতো, একটু পাকামি করতো। পাকামিটা কেমন করতো? তারা আবার প্রশ্ন লেভেলটা এমনি দিত যে আশৈশবে উপসর্গটি
উপসর্গটি কোন অর্থে প্রকাশ পেয়েছে, কোন অর্থে প্রকাশ পেয়েছে, কোন অর্থে প্রকাশ পেয়েছে। কি বলছি এখানে? বলছে যে শৈশবে উপসর্গটি কোন অর্থে প্রকাশ পেয়েছে। তাহলে দেখো আমরা যদি দেখি শৈশবে কেমনে প্রকাশ পেয়েছে, দেখো দুইটা অর্থে প্রকাশ পায়, একটা অর্থ পর্যন্ত অর্থ আর একটা হচ্ছে ঈষৎ অর্থ। যদি পর্যন্ত অর্থ হয় তাহলে কি শৈশব হলে কি হবে? শৈশব পর্যন্ত, শৈশব পর্যন্ত, তার মানে কি এটাই হচ্ছে কি পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে। আর আরেকটা অর্থে ব্যবহৃত সেটা হচ্ছে ঈষৎ। ঈষৎ মানে কি? হালকা। ঈষৎ মানে কি? হালকা। আর রক্তিম মানে কি? হালকা লাল কালার। আর রক্তিম মানে কি? হালকা লাল কালার। আর রক্তিম মানে কি? হালকা লাল কালার, হালকা লাল কালার। ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন একটু প্যাঁচালো দেয়, প্রশ্ন কি দেয়? প্রশ্ন একটু প্যাঁচালো দেয়, প্রশ্নটা করতে পারে এইভাবে যে শৈশব কোন সমাস, এটা একটা প্রশ্ন আসলো। দ্বিতীয় প্রশ্নটা আসবে এমনি যে শৈশব, শৈশবের কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যন্ত অর্থে, ঈষৎ অর্থে, অভাব অর্থে, অতিক্রান্ত অর্থে। প্রথমত হচ্ছে অভাব আর অতিক্রান্ত অর্থ নেয় না। কি নেয়? পর্যন্ত অর্থ আর ঈষৎ অর্থ। তাহলে পর্যন্ত অর্থ আর ঈষৎ অর্থ নিলে তুমি এখন এটা ব্যাস বাক্য করলেই বুঝতে পারবা কোন অর্থ দিচ্ছে, কোন অর্থ দিচ্ছে। ঠিক আছে? কোন অর্থ দিচ্ছে। বুঝতে পারছো? মানে প্রশ্ন যেভাবে হবে, প্রশ্ন যেভাবে হবে সেইভাবেই। তাহলে দুইটা হয়ে থাকে, যদি সাস্ট প্রশ্ন করে কিংবা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্ন করে। এখন যেহেতু তোমাদের সাস্ট নাই কিংবা খুবইও নাই, কাজেই এইরকম জটিল প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সাস্ট এই টাইপের প্রশ্নগুলো করে যে কোন অর্থে। আমি তোমাকে আগেই বলছি যে এখানে দুইটা কাজ করবা, হ্যাঁ দুইটা কাজ। প্রথমত শৈশব আত্মনিন্দা শুনেছি, এখানে তুমি একে বিশ্লেষণ করবা এটা কি পদ? পূর্বপদ। শৈশব কি পদ? পরপদ। তাহলে এই যে পূর্বপদ এবং পরপদ দুইটা যে পদ থাকে, পূর্বপদ এবং পরপদে আমরা কি বলেছি? আগে অব্যয় পরে দ্বিতক, অর্থাৎ আগের পদে বা পূর্বপদে যদি অব্যয় বা উপসর্গ জাতীয় কিছু থাকে সেটাকে আমরা কি নাম দিয়েছি? অব্যয়ভাব। কি নাম দিয়েছি? অব্যয়ভাব। কি নাম দিয়েছি? অব্যয়ভাব। দ্বিতীয়ত দ্বিতীয়ত পরে দ্বিতক। পরে দ্বিতক বলতে কি? পরের পদ, মানে কি এই যে শৈশব, এই পরের পদ যদি বোঝাইতো বা প্রাধান্য দিত। ধরো আগের পদে কোনো অব্যয় ছিল না, আমরা দেখছি আগের পদে অব্যয় বা উপসর্গ থাকলে সেটা হয়তো কি ভাব? অব্যয়ভাব। কি ভাব? অব্যয়ভাব। কিন্তু ধরো আগের পদে কোনো অব্যয়ভাব নাই বা উপসর্গ নাই, পরের পদটাকে প্রাধান্য দিচ্ছে, তাহলে সেটা কোন কোন সমাস হওয়ার সম্ভাবনা থাকতো? দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। এখন দ্বিগু হইলে কি দেখতা? তোমার সংখ্যা আছে কি নাই। তৎপুরুষ হইলে কি দেখতা? বিভক্তি লোপ পাচ্ছে কিনা। আর কর্মধারয় হইলে কি দেখতা? ব্যাখ্যা আছে কিনা। আবার উভয় দ্বন্দ্ব, অর্থাৎ পূর্বপদ পরপদ যখন দুইটাই প্রাধান্য পাবে, যেমন মা বাবা আমাকে ভালোবাসে, তাহলে মাও তোমাকে যতটুকু ভালোবাসে, বাবাও তোমাকে যতটুকু ভালোবাসে। তাহলে এই উভয় পদই যখন প্রাধান্য পাচ্ছে তখন সেটাকে কি বলছি? দ্বন্দ্ব। আর এই পূর্বপদ এবং পরপদ একটাকেও না বোঝাচ্ছে তখন সেটাকে কি বলছি? বহুব্রী। ঠিক আছে? আর প্রশ্ন সহজভাবে আসলে এইভাবেই দিবে। যদি ঢাবিকে ফলো করে, রাবিকে ফলো করে, তাহলে প্রশ্ন এইভাবেই আসবে। আর যদি এগুলোকে ফলো না করে তাহলে কি প্রশ্ন দিতে পারে? একটু জটিল করলে যে শব্দটি কোন অর্থ দিচ্ছে, পর্যন্ত অর্থ নাকি ঈষৎ অর্থ। তাহলে তুমি তখন ব্যাস বাক্যটা করার মাধ্যমেই বুঝতে পারবা যে কোন অর্থ দিচ্ছে। ঠিক আছে? কোন অর্থ দিচ্ছে। বুঝতে পারছো? তাহলে বলো এই যে সমাস রিলেটেড যে প্রবলেমটা, সেই প্রবলেমটা তোমাদের কি সলভ হয়ে গেছে কিনা? সমাসের যে ইস্যুটা থাকে সেই ইস্যুটা তোমাদের সলভ হয়ে গেছে কিনা? এটা দাও, এটা দাও। সমাসের ইস্যুটা তোমাদের সলভ হয়ে গেছে কিনা? আমি আবারও সরি, হ্যাঁ একটাই কোশ্চেন হয়েছে, একটাই কোশ্চেন। আমার ক্লাস কিন্তু খুব স্লো রে বাবা,
যারা যারা লাইভের প্রথম ক্লাস করতেছেন তাদের জন্য সতর্কবার্তা, আমি কিন্তু খুব স্লো মানুষ, হ্যাঁ, আস্তে আস্তে আগাই। একটা প্রশ্নের জন্য আপনার 10 মিনিটও ব্যয় হইতে পারে, কিন্তু সেই দশ মিনিট যে ব্যয় হবে সেটা ইনশাল্লাহ উসুল করে ছাড়বো ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। আর এইগুলো যেগুলো আছে আপনাদেরকে আমি পিডিএফ ক্যাপশনে দিয়ে দিব, এই ক্যাপশনটা আপনারা দেখে এগুলো একটু মুখস্থ করে নেবেন। আপনাদের অনেকের কাছে বই নাই, অনেকে অর্থ কষ্টে বই কিনতে পারেন না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই আমার স্লাইডে সব কিছু গোছানো আছে, সব কিছু আমি গোছাই দিছি। আপনার কোনো কিছুই কেনার দরকার নাই, কোনো কিছুই করার দরকার নেই, জাস্ট স্লাইডটা পড়ে যাবেন, বিষয়টা বুঝবেন, টপিকটা বুঝবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমার উপর একটু ভরসা রাখেন। ওকে ওকে, এরপর দেখেন একটু বিভক্তিগুলো চিনে নেই, হ্যাঁ, বিভক্তিগুলো চিনে নেই। এখন দেখেন, বিভক্তি চেনার আগে আপনাদেরকে আমি দুইটা জিনিস সম্পর্কে ধারণা দিতে চাই। বিভক্তি কত প্রকার, বিভক্তি কত প্রকার। আপনারা অ্যাডমিশন দিয়ে আসছেন, আপনারা অ্যাডমিশন দিয়ে আসছেন, অ্যাডমিশন, রাজ আমি তোমার কমেন্ট দেখছি ভাইয়া, আমি সবারই কমেন্ট দেখছি, বাট এখন যদি তোমার কথাটা বলতে চাই তাহলে জিএসটি সম্পর্কে যারা আছে তারা দুঃখ, মানে তারা একটু প্যারায় পড়ে যাবে। সো আমি তোমাকে পরে রিপ্লাই করতে, সমস্যা নাই, তুমি আমার গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখিও, আমি তোমাকে রিপ্লাই করবো, সমস্যা নাই। আর আমার বাবা মানে শারীরিকভাবে সুস্থ, বাট হচ্ছে ভিতরে ভিতরে একটু সমস্যা হচ্ছে তার কিডনিতে। সো আমি সম্ভবত ঈদের পরে ইন্ডিয়া যাব, সো ওই জন্য তোমাদের ক্লাসটা আগে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। তোমাদের মৌলিক জিকে ক্লাসও হবে, মৌলিক জিকে যেহেতু বেসিক জিকে আমিও পড়াই, আবার ফারিয়াপু বেসিক জিকে পড়াই, সো আমি 2টা ক্লাস নিব, ফারিয়াপু 2টা ক্লাস, কোনো সমস্যা নেই। এখন দেখো বিভক্তি কত প্রকার, হ্যাঁ, বিভক্তি কত প্রকার বললে তোমরা চোখ বন্ধ করে বলো যে বিভক্তি কত প্রকার। বিভক্তি হচ্ছে 7 প্রকার। এই জায়গায় এসে তোমরা একটা ধরা খাও, হ্যাঁ, এই জায়গায় এসে তোমরা একটা ধরা খাও। কেন ধরা খাও? শর্টকাট করার জন্য। অনেকে তোমাদেরকে শর্টকাট পড়ায়, অনেকে বলে যে হ্যাঁ এটা পড়লেই হবে, এই বাইরে আর কিছু লাগবে না, এইটাই পড়ো এইটাই পড়ো, তখনই যায় তোমরা ধরা খাও। কিন্তু বিভক্তি কত প্রকার? বিভক্তি যদি আমরা বলি, বিভক্তি হচ্ছে 2 প্রকার। কি কি? বিভক্তি হচ্ছে একটা নাম বিভক্তি, বা যেটাকে আমরা বলি শব্দ বিভক্তি, নাম বিভক্তি, এইটারই নামই কি শব্দ বিভক্তি। আরেকটা আছে হচ্ছে ক্রিয়া বিভক্তি, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি। ওকে, তার আগে আমরা একটু দেখি পদ কয় প্রকার। পদ হচ্ছে 2 প্রকার, আমরা ধরে নিই, একটা হচ্ছে নাম পদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। আমরা যখন কারক আইডেন্টিফাই করব তখন এইটা দেখবো যে পদ মূলত 2 প্রকার, একটা ক্রিয়াপদ একটা নামপদ। তো এই ক্রিয়াপদের সাথে যেগুলা যুক্ত হয়, ক্রিয়াপদের সাথে যে অ আ ক খ যুক্ত হয় সেগুলাকেই আমরা বলি হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর নামপদের সাথে যেগুলো যুক্ত হয় অ্যাডিশনে সেগুলোকে আমরা বলি নাম বিভক্তি। ঠিক আছে, নাম বিভক্তি আর ক্রিয়া বিভক্তি, নাম বিভক্তি আর ক্রিয়া বিভক্তি। সো এই নাম বিভক্তি বা শব্দ বিভক্তি যেটা আছে সেটা হচ্ছে 7 প্রকার। সেটা হচ্ছে কত প্রকার? সেটা হচ্ছে 7 প্রকার। কিন্তু বিভক্তি আলটিমেটলি কয় প্রকারের? বিভক্তি হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে নাম বিভক্তি আর একটা হচ্ছে শব্দ বিভক্তি। কারণ কি? কারণ পদ 2 প্রকার, নামপদ ক্রিয়াপদ। সো এই নামপদ ক্রিয়াপদের সাথে যেই বা যেই সমস্ত শব্দাংশ যুক্ত হয়, যেই সমস্ত শব্দাংশ যুক্ত হয় তাদেরকেই তো আমি কি বলছি? তাদেরকেই তো আমি বিভক্তি বলছি। তো নামপদের সাথে যে শব্দাংশ যুক্ত হবে তাকে নাম বিভক্তি বলবো, ক্রিয়াপদের সাথে যে সমস্ত শব্দাংশ যুক্ত হবে তাকে কি বলবো? ক্রিয়া বিভক্তি। তাহলে পদ যদি এখানে 2 প্রকার হয় তাহলে বিভক্তিও 2 প্রকার হচ্ছে। তাহলে বিভক্তি এখানে আলটিমেটলি 2 প্রকার, এবং এই প্রথম যে বিভক্তিটা আছে সেই বিভক্তিটা 7 প্রকার। সেটা কত প্রকার? সেটা হচ্ছে 7 প্রকার। সেটা কয় প্রকার? সেটা হচ্ছে 7 প্রকার। এখন কথা হচ্ছে এখানে কি কথা? এই 7 প্রকার বিভক্তিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। ঠিক আছে, সপ্তমী। এখন তোমরা যদি বলো ভাইয়া এই যে ক্রিয়া বিভক্তিগুলো কেমনে চিনবো, সেটাও চেনাচ্ছি। প্রথমা বিভক্তি এখানে দেওয়া আছে, দেখো প্রথমা বিভক্তিকে আমরা অনেক সময় শূন্য বিভক্তি বলি। আমি এখানে লিখে দিচ্ছি, প্রথমা বিভক্তিকে আমরা অনেক সময় কি বিভক্তি বলি? এটাকে আবার শূন্য বিভক্তি বলি। কি বিভক্তি? শূন্য বিভক্তি। কেন? ধরো তোমার কারক আইডেন্টিফাই করতে যাচ্ছ, কোনো একটা পদে কি নাই? বিভক্তি নেই। যে বাবা আমাকে কলম কিনে দিলেন। কে কলম কিনে দিলেন? বাবা আমাকে কলম কিনে দিলেন। তোমাকে বললো এই যে বাবা, এইটা কোন কারকে কোন বিভক্তি?
এখন দেখো বাবা কি, বাবার সাথে কোনো শব্দাংশ বা পদ যুক্ত হয়েছে, কোনো কিছু যুক্ত হয় নাই। তার মানে যার সাথে কোনো কিছু যুক্ত নাই আমরা কারক নির্ণয় সময় তার সাথে একটা জিরো ধরে নেই। তাহলে এইটা কি হবে, যে কাজ করছে সে কর্তৃকারক, আর শূন্য থাকলে কি হয়, এটা শূন্য বিভক্তি। তাহলে এটা কি হবে, এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি। এই কারণেই আমাদের এই যে শূন্য বিভক্তি যেটা আমরা আলোচনা করছি সেটার গুরুত্ব এবং তাৎপর্য আছে। অনেক বলে শূন্য বিভক্তি সম্পর্কে জানার দরকার নাই, কিন্তু তোমাকে যদি বলে যে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন বা বাবা আমাকে কলম কিনে দিলেন, এই বাক্যাংশে কারক বাবা কোনটা হবে, কারক বাবা হবে তোমার কি কারক, কর্তৃকারক। আর কোন বিভক্তি হবে, তখন শূন্য বিভক্তি, তখন কি হবে, শূন্য বিভক্তি হবে। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খুবই আইডেন্টিক্যালি মনে রাখতে হবে, গ্যাপগুলা বুঝতে হবে। যেদিন তুমি তোমার গ্যাপ বুঝতে পারবা সেদিনই তুমি তোমার চান্স পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠবা। বুঝাইতে পারছি? তোমার গ্যাপ কোথায় তুমি বুঝতে পারছো, গ্যাপগুলো ধরতে আগে শেখো। হ্যাঁ, তুমি তোমার হচ্ছে অনেক শর্টকাট পড়ছো, তোমাকে অনেকে অনেক শর্টকাট পড়াইছে, শর্টকাট পড়াই তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। শর্টকাট পড়ে কোনোদিন ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না। তুমি ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারছো, তুমি শর্টকাট দিয়ে কখনোই কোথাও কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা না, এটা মনে রাখো। ওকে, তাহলে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি, তাহলে বাবা এটা কোন পদ, এটা হচ্ছে তোমার শূন্য বিভক্তি। কোন বিভক্তি, শূন্য বিভক্তি। কোন বিভক্তি, শূন্য বিভক্তি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি দেখছি, আমরা এখানে দেখছি বিভক্তি মূলত দুই প্রকার, বিভক্তি 7 প্রকার। এই কনসেপ্টটা ভুল। কি কি, একটা হচ্ছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়া বিভক্তি কোনগুলো, আমি একটু উদাহরণ দিই। যেমন তোমাকে যদি বলি যে তুমি কি কাজটি করেছিলে, কি বলেছি, তুমি কি কাজটি করেছিলে। আচ্ছা দেখো, এই করেছিলের মূল ক্রিয়াপদ কোনটা, তোমরা অনেকে প্রকৃতি প্রত্যয় পড়েছো। হ্যাঁ, অনেকে তোমাকে পড়াইছে, তোমাকে কি পড়াইছে, প্রকৃতি প্রত্যয়। তুমি যেখানে কোচিং করেছো, তুমি যে টিচারের কাছে পড়েছো, হ্যাঁ, সে তোমাকে কি পড়াচ্ছে, প্রকৃতি প্রত্যয়। তো প্রকৃতি প্রত্যয়ের প্রকৃতি কি, ক্রিয়ার মূল অংশ। সো ক্রিয়ার মূল অংশটাকেই আমরা কি ধরি, ক্রিয়াপদ হিসেবে গণ্য করি, ক্রিয়ার মূল অংশ, বা যেটাকে আমরা বলি ধাতু। সো ধাতুটা কি, ধাতুটা হচ্ছে কর, কর ধাতু। কর ধাতুর সাথে কি যুক্ত হয়েছিল, এ ছিলে যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে, এ ছিলে। এই যে এ ছিলে কথাটা যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে, কোন শব্দাংশ যুক্ত হয়েছে, এ ছিলে। কি যুক্ত হয়েছে, এ ছিলে। এই এ ছিলে এটাকেই কি বলবো, এটাকেই বলবো হচ্ছে ক্রিয়া বিভক্তি। কোন বিভক্তি, ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়া বিভক্তি কি জিনিস বলো তো, আমার ধাতুর সাথে বা ক্রিয়ার মূল অংশের সাথে বা প্রকৃতির সাথে যেই শব্দাংশ যুক্ত হয়, অর্থাৎ ক্রিয়ার মূল অংশের সাথে যেই শব্দাংশ যুক্ত হয় তাকেই বলে ক্রিয়া বিভক্তি। আর বাকি যত পদ আছে সেগুলোকে কি বলে, নাম পদ। সো নাম পদের সাথে যেটা যুক্ত হয় সেটা কি, নাম বিভক্তি। তাহলে এই পদের ক্ষেত্রে কখনোই তোমার কি হবে না, নাম বিভক্তি বা শব্দ বিভক্তি খাটবে না। তোমরা অনেকে বলো করেছিলে, তার মানে এখানে তো এ আছে, ভাইয়া কারক নির্ণয় করতে বলছে, তার মানে তুমি কি কাজটি করেছিলে, কে করেছিলে, তুমি। ও, এখানে তো কর্তৃকারক ক্রিয়াপদ আছে, এটা তো হবে কি, তখন তুমি বলবো ভাইয়া এটা তো কর্তাই সপ্তমী, কারণ এখানে তো এ বিভক্তি আছে। আরে গাধা, তোকে বলছে শব্দ বিভক্তি আইডেন্টিফাই করতে, তুই শব্দ বিভক্তি না আইডেন্টিফাই করবি এগুলোর উপরে, তুই কেন এখানে এর উপরে যে তুই সপ্তমী বিভক্তি দিতে চাস, হাদারাম কোথাকার। বুঝতে পেরেছো, এই গ্যাপগুলো বুঝতে পারছো?
তোমাদের ভুল হয় কোথায়? তোমাকে কারক বের করতে বলছে, কিন্তু তুমি বের করছো কি ক্রিয়াপদের অংশ। কিসের অংশ? ক্রিয়াপদের অংশ। সো ক্রিয়াপদের অংশ বের করে তুমি এখানে ধরা খাও। বুঝতে পারছো ঝামেলাটা কই লাগাও তোমরা? তাহলে এখানে একটা ঝামেলা লাগাও, আর কোথায় ঝামেলা লাগাও? আর এই যে পদ নির্ণয় ঝামেলা লাগাও। এখন তোমরা অনেকে আবার বলো যে ভাইয়া এই যে দ্বিতীয় বিভক্তি আর চতুর্থী বিভক্তি এই দুইটাই তো সেম, এই দুইটাই সেম, তাহলে কোনটাতে কি লিখবো? কোথায় দ্বিতীয় বিভক্তি হবে, কোথায় চতুর্থী বিভক্তি হবে? মনে রাখবা, যেখানে তুমি তোমার মালিকানা ত্যাগ করবা, মালিকানা ত্যাগ করবা, মালিকানা ত্যাগ, যেখানে তুমি সেবা করবা, কি করবা? সেবা করবা, যেখানে জন্য অর্থ বোঝাবে, জন্য অর্থ, সেগুলার ক্ষেত্রে চতুর্থী বিভক্তি। এইটার একটা উদাহরণ দেই, তাহলে আরও একটু জিনিসটা ক্লিয়ার হবা যে দ্বিতীয় বিভক্তি ভার্সেস চতুর্থী বিভক্তি। দ্বিতীয় চতুর্থী এই কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করি। কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি ভার্সেস চতুর্থী বিভক্তি। দ্বিতীয় বিভক্তি বনাম চতুর্থী। তাহলে আমরা যদি এখানে দেখি তোমার কি বিভক্তি আছে? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি, আচ্ছা দেখো, ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন দেখো তুমি ধোপাকে, প্রথমত তোমাকে বুঝতে হবে ধোপাকে। ধোপা হচ্ছে সেই লোক যে হচ্ছে কাপড় পরিষ্কার করে, কাপড় পরিষ্কার করে। আর ভিক্ষুককে যে হচ্ছে ভিক্ষা করে, যে হচ্ছে ভিক্ষা করে। তাহলে এই যে দেখো তুমি, ধোপা কি? যে সবসময় কাপড় পরিষ্কার করতেছে, আর ভিক্ষুককে যে ভিক্ষা করতেছে। তাহলে এই দুইজনের মধ্যে তোমার মানব সেবা করা কাঠটা দ্বারা বোঝাচ্ছে, মানব সেবা করা কাঠটা দ্বারা বোঝাচ্ছে। তোমার দেখো এখানে কি করছো? এখানে বলছে মালিকানা ত্যাগ করা, মানে তোমার কাছে যে টাকাটা ছিল, ধরো তোমার কাছে ছিল 5 টাকা। কত টাকা ছিল? তোমার কাছে ছিল 5 টাকা। এই 5 টাকাটা তুমি কাউকে দিয়ে দিচ্ছ, 5 টাকাটা কাউকে কি করতেছো? দিয়ে দিচ্ছ। তার মানে তোমার মালিকানা ত্যাগ করে ফেলছো। যখনই মালিকানা ত্যাগ করে ফেলবা, তখনই এই বিভক্তি যেটা আছে কে, এটা হয়ে যাবে চতুর্থী বিভক্তি। এটা কি হয়ে যাবে? চতুর্থী বিভক্তি। আর ধোপাকে কাপড় দাও, তার মানে ধোপাকে যখন কাপড় দিচ্ছ, তাকে আবার একটা টাকা দিয়ে দিবা। কিসের বিনিময়ে? তার কাজের বিনিময়ে। তাকে তুমি কোনো মানব সেবা করতেছো না, তাকে তোমার মালিকানা ত্যাগ করে কোনো টাকা দিচ্ছ না, কারণ সে যে কাজটা করছে সেই কাজের বিনিময়ে তাকে পারিশ্রমিক দিচ্ছ, কাজের বিনিময়ে তাকে পারিশ্রমিক দিচ্ছ। তাহলে কাজের বিনিময়ে পারিশ্রমিক দিলে সেটাকে কি হবে? সেটাকে আমরা বলবো দ্বিতীয় বিভক্তি। যেখানেই মানব সেবা আসবে সেটাই কি হবে? চতুর্থী। আর যেটাই কি হবে? মানব সেবা আসবে না, সেটাই হবে চতুর্থী। ঠিক আছে? তাহলে এই যে চতুর্থীতে কি মালিকানা ত্যাগ, সেবা করার বা জন্য অর্থ বোঝাবে। আর দ্বিতীয় বিভক্তি কি? এগুলা না বোঝাইলে সেটা দিয়ে যাবে। আর বাকি সব ক্ষেত্রে সেম থাকবে। আর শূন্য বিভক্তি কখন আসবে? যখন কোনো একটা পদ থাকবে, সেই পদের সাথে কোনো কিছু যুক্ত থাকবে না, তখনই তাকে কি বলবো? তখনই তাকে শূন্য বিভক্তি বলবো। ঠিক আছে? ওকে। তাহলে দেখো এখানে তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আমরা কিন্তু এখনো এমসিকিউ একটাই করছি, আমরা কিন্তু বেশি এমসিকিউ করি নাই। কয়টা এমসিকিউ করছি? একটা এমসিকিউ। আশৈশব হাত্য নিন্দা শুনেতেছি। এখানে আশৈশব কি হবে? এটা হচ্ছে অব্যয়ভাব। তারপরে আমরা হচ্ছে এই অংশগুলোতে চলে আসি। ওকে, বিভক্তি ক্লিয়ার? বিভক্তি ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো?
বলো 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 বলো, বলে ফেলো ভাইয়ারা। ওকে, এখন দেখো আমরা আসবো শিশির সিক্ত। কোন সমাসের দৃষ্টান্ত? আমরা বলছিলাম আগে অব্যয় পরে দ্বিতক। তাহলে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে শিশির আর একটা সিক্ত। এটা কোন পদ? পূর্বপদ। পূর্বপদ। আর এটা কোন পদ? পরপদ। আমরা বলছি পরপদ প্রাধান্য পাইলে সেটা কোন সমাস হয়? পরপদ প্রাধান্য হইলে সেটা তিনটা সমাস হয়। কি? একটা হচ্ছে দ্বিগু, একটা তৎপুরুষ, আর একটা কি হবে? আর একটা হবে কর্মধারা। কি হবে? কর্মধারা। দ্বিগু থাকলে সেখানে কি হবে? অবশ্যই সংখ্যা প্রায়োরিটি পাবে। দ্বিগু থাকলে কি হবে? সংখ্যা প্রায়োরিটি পাবে। তৎপুরুষ, তৎপুরুষ কখন হবে? তৎপুরুষ তখনই হবে যখন যখন সেখানে বিভক্তি লোপ পাবে। কি লোপ পাবে? বিভক্তি লোপ পাবে। লোপ পাবে। তারপরটা কি আছে? কর্মধারায়। কর্মধারায় যখন কোনো কিছু বর্ণনা করা বোঝাবে। কি বোঝাবে? বর্ণনা করা। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো তো, শিশির সিক্ত মানে যেই গাছটা শিশির দ্বারা ভিজে গেছে, তাহলে এখানে সিক্ত প্রাধান্য পাচ্ছে নাকি শিশির প্রাধান্য পাচ্ছে? অবশ্যই সিক্তর প্রাধান্য পাচ্ছে। সিক্ত প্রাধান্য পাচ্ছে। তাহলে এই সিক্ত কি দ্বারা সিক্ত হয়েছে? শিশির দ্বারা সিক্ত। কি দ্বারা সিক্ত? শিশির দ্বারা সিক্ত। শিশির দ্বারা সিক্ত। শিশির দ্বারা সিক্ত। তাহলে সে কিসের মাধ্যমে সিক্ত হয়েছে? শিশিরের দ্বারা। তাহলে এই যে দেখো পূর্বপদ আছে পরপদ আছে, মাঝখানে কি লোপ পাইছে? এই দ্বারা বিভক্তিটা লোপ পাইছে। দ্বারা বিভক্তি লোপ পাইছে। এখন বিভক্তি লোপ পাইলে কোন সমাস হয়? তৎপুরুষ সমাস। দ্বারা কোন বিভক্তি? দেখো দ্বারা কোন বিভক্তি, চলো আমরা একটু দেখে আসি। আমরা আগে বিভক্তিগুলো পড়ছি। আমরা কি পড়ছি? বিভক্তি পড়ছি। তাহলে দ্বারা কোন বিভক্তি বলো? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী নাকি সপ্তমী? দ্বারা কোন ধরনের বিভক্তি? দ্বারা কোন ধরনের বিভক্তি বলে ফেলো। বলো ভাইয়ারা, তাড়াতাড়ি বলো, দ্বারা কোন ধরনের বিভক্তি? দ্বারা কোন ধরনের বিভক্তি বলো। দ্বারা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা হচ্ছে তৃতীয় বিভক্তি। কোন বিভক্তি? দ্বারা হচ্ছে তৃতীয় বিভক্তি। তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি। তাহলে এইটা কোন সমাস হবে? বিভক্তি লোপ পাইলে কি হয়? তৎপুরুষ। তৃতীয়া বিভক্তি লোপ পাইলে কি হয়? তৃতীয়া তৎপুরুষ। কি হয়? তৃতীয়া তৎপুরুষ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আম কুড়ানো, তাহলে তুমি কি কুড়াচ্ছ? আম কুড়াচ্ছ। কে প্রাধান্য পাচ্ছে? কুড়ানোটা। কারণ সেটা জাম ফলও হইতে পারে, কাঁঠাল ফলও হইতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু কি করতেছো তুমি? কুড়াচ্ছ। কি কুড়াচ্ছ? আম কুড়াচ্ছ। তাহলে কাকে কুড়াচ্ছ? আমকে কুড়ানো। আমকে কুড়ানো। আমকে কুড়ানো। তাহলে কি লোপ পাইলো? বিভক্তি। কোন বিভক্তি? এটা কি বিভক্তি? আমরা বলছি যে দ্বিতীয়। দেখো তো এটা কোনো মানব সেবা করা বোঝায়? বোঝায় না। তাহলে এটা কি হবে? সাধারণ ঘটনা হইলে সেটা কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি। আর দ্বিতীয় বিভক্তি লোপ পাইলে সেটা কি হয়? এটা তোমাদের জন্যই আনসার। বলো কি হয়? এটার আনসার কি হবে? বলো এইটার আনসার কি হবে? আম কুড়ানো কোন সমাস? বলো দেখি কে কে পারো, কোন কোন বাচ্চা পারো, ভালো বাচ্চারা কোন কোন ভালো বাচ্চারা পারো দেখি। কোন কোন ভালো বাচ্চারা পারো বলো। এটার উত্তর কি হবে? এটার উত্তর কত নম্বর? এটা প্রশ্ন নাম্বার কত? 1, 2, 3। ধরো এটা 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো। বলো 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে দেখি কয়জন পারো। আমি বলেই দিছি, খালি জাস্ট তোমাদের থেকে শোনার অংশ। ওকে, তাহলে এটা হবে 3-এর ক, দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই তো তোমরা পারছো, এই তো সুন্দর সুন্দর বাচ্চারা পারছে। তাসরিন উত্তর দিয়েছে, জান্নাতারা উত্তর দিয়েছে, তানজিম উত্তর দিয়েছে।
জান্নাত না, জিন্নাত আর ওর নাম। আচ্ছা, তাহলে তোমরাই পারবা, নো টেনশন, জাস্ট একটু খালি বুঝতে হবে। মধ্য পদলোপী কর্মধারের উদাহরণ। ওকে, কি করছে? মধ্য পদলোপী উদাহরণ। তাহলে আমরা কি কি চিনি? এইটা ধরো পূর্বপদ চিনি, আর কি চিনি? পরপদ চিনি। পূর্বপদ কোনটা? যেটা সামনে থাকে। পরপদ কোনটা? যেটা পেছনে থাকে। তাহলে মধ্যপদ কোনটা হবে? যেটা মাঝখানে থাকবে। তাহলে মধ্যপদ এটা হচ্ছে মাঝখানে থাকবে। লোপ মানে কি? লোপ মানে হচ্ছে হারায় যাওয়া। লোপ মানে কি ভাইয়া? লোপ মানে হচ্ছে হারায় যাওয়া। তাহলে মধ্য পদলোপী মানে কি? এই যে মধ্যপদটা আছে সেটা কি হয়ে যাবে? সেটা হারায় যাবে। ঠিক আছে, এখন তুমি দেখো, গাড়ি বারান্দা, 5 হাতি 10 বছরে, এটা হবে 10 বছরে আর কাঞ্চনপ্রভু। আমরা জানি সামনের পদে সংখ্যা যদি থাকে, সামনের পদে সংখ্যা থাকলে সেটা কি হয়? সেটা হয় দ্বিগু। তার মানে এই দুটো আমাদের দ্বিগু সমাস, কোনো কাহিনীই নেই। তাহলে এখন গাড়ি বারান্দা আছে আর কাঞ্চন প্রভু আছে। হ্যাঁ, গাড়ি বারান্দা, গাড়ি বারান্দা। তাহলে গাড়ি বারান্দাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসে দেখো? গাড়ি রাখার বারান্দা, গাড়ি রাখার বারান্দা। তাহলে দেখো, গাড়ি রাখার বারান্দা, ওকে বুঝলাম। তাহলে এই যে গাড়ি কি হবে? পূর্বপদ, রাখার মধ্যপদ, বারান্দা হবে পরপদ। তাহলে এই গাড়ি এবং বারান্দা দুইটাই কি করে? এখানে এক্সিস্ট করে, গাড়িও এক্সিস্ট করে, বারান্দাও এক্সিস্ট করে। তাহলে কি এক্সিস্ট করে না? এই যে রাখার, এটা এক্সিস্ট করে না। এটা কি? মধ্যপদ। তার মানে মধ্যপদটা হারায় গেছে। তার মানে এখানে মধ্যপদ লোপী কর্মধারয় হবে কোনটা? গাড়ি বারান্দা। ক্লিয়ার? বাবুরা বুঝতে পেরেছো কি না বলো? বলে দাও বাবুরা, তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা, বা তোমরা বুঝতে পারছো কিনা? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হচ্ছে না? তাহলে আমরা নেক্সট অংশে যাই। চলো, বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন, এটা হচ্ছে তোমার রাজশাহীতে আসছিল, ঢাবিতে আসছিল। সেটা কি দ্বন্দ্ব, নাকি তৎপুরুষ, নাকি কর্মধারায়, নাকি বহুব্রীহি, সেটা আমাদেরকে আনসার করতে হবে। দেখো তো, এটা কি? এই যে বিরোধী, হ্যাঁ, এটা কি পদ? এটা হচ্ছে পরপদ। পরপদ, তাহলে প্রাধান্য পাচ্ছে কোনটা? পরপদ প্রাধান্য পাচ্ছে। পরপদ প্রাধান্য পাচ্ছে। পরপদ প্রাধান্য পাইলে কি হয়? দ্বিগু তৎপুরুষ কর্মধারা হয়। দ্বিগু কখন হয়? যদি সংখ্যা থাকে। কি থাকে? সংখ্যা থাকে। তৎপুরুষ কখন হয়? যদি কি লোপ পায়? বিভক্তি লোপ পায়। কর্মধারায় কখন হয়? বলো, কর্মধারায় কখন হয়? যদি বর্ণনা করা বোঝায়। বর্ণনা করা হয়। দ্বন্দ্ব সমাস কখন হয়? যখন দুইটাই হয়। তাহলে বৈষম্য বিরোধী, দেখো বৈষম্য বোঝাচ্ছে, বিরোধী বোঝাচ্ছে এমন কিছু না। তাহলে বৈষম্য বিরোধী বলতে বৈষম্য বিরোধী না এমন কিছু বোঝাচ্ছে? অবশ্যই না, কারণ কথার মাঝেই তো আছে বৈষম্য বিরোধী। তাহলে নতুন অর্থ প্রকাশ পাইলে সেটা কি হয়? বহুব্রীহি সমাস। কিন্তু এখানে কি বহুব্রীহি সমাস হচ্ছে? হচ্ছে না। তার মানে এটা কি হবে? বহুব্রীহি। তাহলে আছে কি কি? তৎপুরুষ আছে আর কর্মধারা আছে। কি কি আছে? তৎপুরুষ আছে আর কর্মধারা আছে। তাহলে দেখো তো, বৈষম্য বিরোধী, তাহলে এইটা কিসের বিরোধী? বৈষম্যেরই তো বিরোধী। কিসের বিরোধী? বৈষম্যের বিরোধী। বৈষম্যের বিরোধী। এখন দেখো তো তুমি, পূর্বপদ কি ছিল? বৈষম্য। এখানে পূর্বপদ কি হয়েছে? বৈষম্যের। আসছে কি? আসছে হচ্ছে একটা এর। আসছে কি? এই যে এখান থেকে আসছে এ, আর এখান থেকে আসছে কি? র। তাহলে এখানে লোপ পাইছে কি? এর। আমরা জানি এর কোন বিভক্তি? আমরা কি জানি এর কোন বিভক্তি? বলো তো, এর কোন বিভক্তি? এর কোন বিভক্তি? এর কোন বিভক্তি? এর কোন বিভক্তি? কোন বিভক্তি বলো? কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। তাহলে ষষ্ঠী বিভক্তি যদি লোপ পায় তাহলে সেটা কি হবে? কি হবে বলো? তাহলে এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ? ষষ্ঠী তৎপুরুষ। উত্তর হচ্ছে। বুঝতে পেরেছো নাকি পারো নাই? বুঝতে পেরেছো নাকি পারো নাই? বলো বলো, তাড়াতাড়ি বলো। বুঝতে পেরেছো কি পারো নাই?
নাকটা আজকে প্রচুর ডিস্টার্ব দিচ্ছে রে। ওকে, নেক্সট কি আছে বলো? উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? ওকে, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ বের করতে গেলে তোমাকে আগে কি করতে হবে? এর পূর্বপদ পরপদগুলোকে আলাদা করতে হবে। তাহলে সবগুলো আলাদা করে ফেলি। প্রথমে আছে কি? চাঁদ। তাহলে চাঁদ ইকুয়াল টু মুখ হবে। তারপরে কি আছে? শস্য ব্যস্ত, তাহলে শস্য ইজ ইকুয়াল টু ব্যস্ত হবে। তারপরে কি আছে? বিষাদ ইজ ইকুয়াল টু সিন্ধু। তারপরে কি আছে? হাত ইজ ইকুয়াল টু ঘড়ি। হাত ইজ ইকুয়াল টু কি? ঘড়ি। ওকে, তাহলে দেখো চাঁদ কি কখনো মুখের মতো হয়? তোমরা কি দেখছো চাঁদ কখনো মুখের মতো হয়? না। তাহলে চাঁদ মুখের মতো হয় না, ঘটনাটা কি? মিথ্যা। এটা কি ঘটনা? এটা হচ্ছে মিথ্যা ঘটনা। কি ঘটনা? মিথ্যা। শস্য ব্যস্ত, শস্য মানে কি? খরগোশ। তাহলে খরগোশ কি ব্যস্ত থাকে? হ্যাঁ, খরগোশ ব্যস্ত থাকে। কারণ কি? খরগোশ সবসময় তাড়াতাড়ি দৌড়ানোর চেষ্টা করে, আর তাড়াতাড়ি দৌড়ালে কি হয়? খরগোশ ব্যস্ত হয়ে যায়। কি হয়? খরগোশ ব্যস্ত হয়ে যায়। তার মানে শস্য কি হয়? শস্য ব্যস্ত হয়। তার মানে ঘটনা সত্য। ওকে, বিষাদ সিন্ধু। এখন তুমি দেখো তো, বিষাদ মানে কি? দুঃখ কষ্ট। সিন্ধু মানে কি? সাগর। এখন দুঃখ কষ্ট কি সাগরের মতো হয়? বলো তো বাবুরা, দুঃখ কষ্ট কি সাগরের মতো হয়? সাগরের মতো হয় না। তার মানে এই ঘটনাও কি? এই ঘটনা হচ্ছে মিথ্যা। এই ঘটনাও কি? এই ঘটনাও মিথ্যা। তবে হাত ঘড়ি, দেখো আমি যে হাতে ঘড়ি পরে আছি, আমি কি পরে আছি? হাতের মধ্যে ঘড়ি পরে আছি। এখন দেখো হাত ঘড়ি, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তোমার সত্যও হচ্ছে না। এখন দেখো চাঁদ মুখ, হ্যাঁ, এই ঘটনা কি? মিথ্যা। কেমনে মিথ্যা বুঝবা? দেখবা তোমরা যখন প্রেমিক প্রেমিকা থাকে, ধরো ওয়ান্স আপন এ টাইম আমি যখন আমার বউয়ের সাথে প্রেম করতাম, তো তাকে আমি কি বলতাম? যে তুমি দেখতে চাঁদের মতো সুন্দর। আসলে কি সে চাঁদের মতো সুন্দর? সে সুন্দর, এটা সত্য, কিন্তু তাকে আমি পাম দিতাম, মিথ্যা কথা বলতাম। হ্যাঁ, এই ঘটনাটা যেমন মিথ্যা, ঠিক তেমনি তোমার চাঁদ কখনো মুখের মতো হইতে পারে না, সেইটাও মিথ্যা। এখন যখন এরকম ঘটনা মিথ্যা হবে, হ্যাঁ, চাঁদ মুখের মতো হবে না, তখন সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। এখন তুমি বলতে পারো ভাইয়া এটাও তো মিথ্যা ঘটনা, এটাও কি মিথ্যা ঘটনা? কারণ কি? বিষাদ কখনো সিন্ধুর মতো হইতে পারে না, মানে দুঃখ কষ্ট কি সাগরের মতো হইতে পারে না। কন্ডিশন এখানেই। তার মানে এটাও কি উপমিত? না, এটা উপমিত না। কেন উপমিত না? তুমি দেখো তো, তুমি আকাশের দিকে তাকাইলে চাঁদ দেখতে পাও না? আকাশের দিকে তাকাইলে কি দেখতে পাও? চাঁদ দেখতে পাও। কিন্তু তুমি কি আমি কতটা দুঃখ কষ্ট নিয়ে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি আজকে, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। তার মানে উপমিত কর্মধারয় সমাসে সামনের যে পদ, পূর্ব পদ যেটা থাকবে, সেটা হবে দৃশ্যমান। সেটা কি হবে? দৃশ্যমান। আর যদি ঘটনা মিথ্যা হয় এবং পূর্বপদ দৃশ্যমান না হয়, তাহলে সেটাকে আমরা বলবো রূপক সমাস। কি সমাস? রূপক কর্মধারয় সমাস। আর ঘটনা যদি সত্য হয়, সেটা হবে উপমান সমাস। কি সমাস? উপমান সমাস। উপমান সমাস। তাহলে তোমাদেরকে যদি এখন বলি, তোমরা আমাকে বলো তো, এই যে কাজল কালো, কাজল কালো, হ্যাঁ, এই কাজল কালো কোন সমাস হবে? কাজল কালো, এটা কোন সমাস হবে? তাহলে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? এই চাঁদ মুখ, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। তোমরা এটা বলবা যে কাজল কালো, এটা হচ্ছে কোন সমাস? বলো, কাজল কালো কোন সমাস? বলে ফেলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কাজল কালো কোন সমাস? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট, তাড়াতাড়ি আগাইতে হবে। এখন দেখো আমরা ইকুয়াল করার চেষ্টা করি। কাজল ইজ ইকুয়াল টু কি হবে? কালো। এখন কাজল দেখতে কেমন? কালো। তাহলে কালো ইজ ইকুয়াল টু কালো, ঘটনা কি? সত্য। তার মানে ঘটনা সত্য হইলে এটা কি হবে? উপমান হবে। ইজন্ট ইট? হ্যাঁ, এই তো সূচনা আক্তার বলছে উপমান, সাবাস। সাদিয়া আফরিন বলছে উপমান, সাবাস। মনিরা বলছে উপমান, সাবাস। জাহান বিনতে তানজিম বলছে রূপক। কেন রূপক? কাজল কি দেখো, কাজল কেমন দেখতে? কালো। কালো তো কালোই,
তাহলে ঘটনা সত্য হচ্ছেই। আর তুমি যদি একজন মেয়ে হয়ে বলো যে এটা রূপক, তাহলে তো এর থেকে আর লজ্জাকর ব্যাপার নাই, কারণ তুমি কি চোখে কাজল কাজল দাও না? চোখে কি কাজল দাও না? জাহান বিনতে তানজিম ও মনে হয় চোখে কাজল দেয় নাই কখনো, এই জন্য ও বুঝতে পারে না যে কাজল দেখা যায় কি দেখা যায় না। ওকে, এরপর দেখো গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত হয়? সন্ধি শব্দের অর্থ কি? মিলন। কিসের মিলন? ধ্বনির মিলন। আমরা জানি ধ্বনির মিলনের শর্ত কি? আমরা প্রথমে স্বরসন্ধি দিয়েই শুরু করি। অধ্বনির সাথে যদি অধ্বনির মিলন ঘটে, সেটা মিলিত হয়ে কি হবে? আ হবে। ওকে, তাহলে আমরা পূর্বপদ এখানে বের করলাম গণ, পরপদ কি? অভ্যুত্থান। তাহলে পূর্বপদের শেষ পদ কোনটা? অ, পরেরটা কি? অ, তাহলে অ আর অ মিলে কি হয়ে যাবে? আ হয়ে যাবে। আ, তাহলে গণ অভ্যুত্থান এই বানানটা কেমন হইতো যদি এটা সন্ধির মাধ্যমে হইতো? গণ ভুত্থান, গণভ্যুত্থান এমন হইতো। তাহলে বানানটা কি এমন নাকি আলাদা আলাদা আছে? আলাদা আলাদা আছে, তার মানে এটা সন্ধি হয় নাই। কারণ সন্ধি হইলে এখানে কি হইতো? একটা আকার চলে আসতো। আকার আসছে, দেখো তো এখানের মধ্যে কোনো আকার আসছে? আসে নাই, তার মানে এটা কি হয় নাই? সন্ধি হয় নাই। প্রত্যয় বলতে কি বোঝায়? শব্দের পরে যে সকল শব্দাংশ যুক্ত হয়। অভ্যুত্থান কি কোনো শব্দাংশ নাকি ডিরেক্ট শব্দ? ডিরেক্ট শব্দ, তার মানে এটা প্রত্যয় হবে না। উপসর্গ কোনটা? শব্দের আগে যদি কোনো শব্দাংশ যুক্ত হয়। তাহলে গণ কি কোনো শব্দাংশ? শব্দাংশ না। গণ কি শব্দাংশ? শব্দাংশ না, তার মানে এটাও কি হবে না? এটা উপসর্গও হবে না। সমাস, সমাস হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন শব্দ যদি যুক্ত হয় বা সংক্ষেপ হয়ে কোনো সমাসবদ্ধ পদ গঠন করে, তখন তাকে কি বলবো? সমাস। তার মানে এখানে দেখো দুইটা আলাদা আলাদা শব্দ একত্রে গঠিত হয়ে সংক্ষিপ্ত হয়ে সংক্ষেপণ করছে বা মিলন হয়েছে, পদের মিলন হয়েছে। তাহলে পদের মিলন হলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো হচ্ছে সমাস। কি বলবো? কি বলবো? বলো। সমাস। এখন দেখো একটা নতুন কনসেপ্ট। নিত্য সমাসের, নিত্য সমাসের উদাহরণ কোনটা? নিত্য সমাসের উদাহরণ কোনটা? জিএসটিতে এই বাংলা ক্লাস করলে সায়েন্স থেকে কভার হবে? ইয়েস, কভার হবে, কভার হবে, কভার হবে। নিত্য সমাস কোনটা? মনে রাখবা নিত্য সমাসের পরপদ, পরপদ কোনটা? যেটা শেষে থাকে, মানে পরের অংশ। পরপদে দুইটা শব্দ দেখবা, একটা হচ্ছে অন্তর, একটা হচ্ছে মাত্র। এই দুটো শব্দ দেখলেই সেটাকে সবসময় তুমি নিত্য সমাস বলে গণ্য করতে পারবা। কিন্তু এখানে দেখো প্রতিবাদ বলছে, পরোক্ষ বলছে, আমরা বলছে, প্রবচন বলছে। দেখো প্রত্যেকটার সাথে কি আছে? একটা করে প্র শব্দটা আছে। যদি প্র থাকে সেটা হয় প্রাদি সমাস। প্র থাকলে কি হয়? প্রাদি সমাস। তার মানে এইটা প্রাদি সমাস। প্রতি থাকলে হয় প্রাদি সমাস, পরি থাকলে হয় প্রাদি সমাস। তার মানে এইটাও কি সমাস? প্রাদি সমাস। পরোক্ষ, ওকে, তার মানে এটা এখন আছে কি কি? পরোক্ষ আছে আর আমরা আছে। আমরা এইটা মূলত দুইটা শব্দ, দুইটা সমাস হয়। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হয়, আবার এটা হয় নিত্য সমাস। হ্যাঁ, এটা কি হয়? দ্বন্দ্ব হয়, নিত্য হয়। সেটা কেমনে ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে যে তোমার কোনভাবে তুমি এটাকে সাজাচ্ছ বা ব্যাস বাক্য তুমি কিভাবে করছো। ব্যাস বাক্যের উপর ডিপেন্ড করে এটা দ্বন্দ্ব সমাসও হয়, এটা নিত্য সমাসও হয়। যেহেতু এখানে দ্বন্দ্ব সমাস হওয়ার কোনো অপশন নাই, কাজেই আমরা এটাকে আমরাকেই নিত্য সমাস হিসাবে চালাই দিতে পারি। কি করতে পারি? চালাই দিতে পারি। বুঝতে পারছো? আর তাছাড়া যদি এই যে দেখো লোকান্তর, হ্যাঁ লোকান্তর, শেষে কি আছে? অন্তর আছে, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে নিত্য সমাস। দর্শন মাত্র, শেষে কি আছে? শেষে হচ্ছে মাত্র আছে, মাত্র আছে, তার মানে কি সমাস? নিত্য সমাস। শয়ন মাত্র, শেষে কি আছে? মাত্র আছে, কোন সমাস? নিত্য সমাস। গ্রহান্তর, গ্রহান্তর, শেষে কি আছে? অন্তর আছে, কোন সমাস? নিত্য সমাস। তার মানে শেষের অনুযায়ীও আমরা বলতে পারি সেটা নিত্য সমাস হবে নাকি কি সমাস হবে? প্রাদি সমাস হবে নাকি অন্য কোনো সমাস হবে। ঠিক আছে?
আচ্ছা, তোমরা বুঝতে পারছো আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে, কারণ প্রথমত সর্দি লাগছে, আর দ্বিতীয়ত রোজা থেকে তোমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছি। হ্যাঁ, সো তোমরা মাইন্ডে নিও না, যদিও সর্দি লাগছে তারপরে কষ্ট হলেও তোমাদের ক্লাসটা চালায় যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লাসের পিডিএফ কিভাবে পাবো? ক্লাসের পিডিএফ এই এই যে ইয়াটা আছে সেটার উপরে অ্যাড করা থাকবে। এই যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসের ক্যাপশনেই দেখবা যে ক্লাস পিডিএফ অ্যাড করা আছে। ওকে, সো নাথিং টু ওয়ারি, নাথিং টু ডু রাইট নাও, জাস্ট কন্টিনিউ দ্য ক্লাস, কিপ কমেন্টিং। আজকে মনে হয় নেবুলাইজিং করতে হবে, ঠিক আছে? এখন তোমরা বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি না? এখন পর্যন্ত যতগুলো আলোচনা হলো সব ক্লিয়ার, নাকি কোনো ভেজাল আছে? বলো 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 বলো, তাড়াতাড়ি বলে ফেলো, না বললে আবার সমস্যা। ওকে, পরেরটা এসো। আগা 5 তলা, আগা 5 তলা। ওকে, দেখো সামনে যদি কি থাকে আমি বলছি, সামনে যদি হচ্ছে তোমার অব্যয় থাকে সেটা হচ্ছে অব্যয়ভাব। আর কি হয় সবসময় পর্যন্ত অর্থ বোঝায়। কি অর্থ বোঝায়? পর্যন্ত অর্থ বোঝায় আর ঈষৎ অর্থ বোঝায়। দেখো আমি প্রথমেই তোমাদেরকে এটা কিন্তু বলেছিলাম, প্রথমটাতেই বলেছিলাম, এই যে দেখো আবার কি আসতে পারে, এই এমনি ভেঙেও আসতে পারে। আর একটা পর্যন্ত অর্থ বোঝায় আর একটা ঈষৎ অর্থ বোঝায়। তাহলে দেখো এখানে তুমি অপশনেই দেখো পর্যন্ত কোথায় কোথায় লেখা আছে, সেই দুটাকে তুমি আলাদা করে ফেলো। কি করে ফেলবা? আলাদা করে ফেলবা। আমি রিডাকশন মেথড সবসময় ইউজ করি, কারণ এতে করে অপশন অনেক চেঞ্জ হয়ে যায়। এখন দেখো এখানে তাহলে বাকি আছে কি? আগা থেকে গাছের তলা পর্যন্ত। তাহলে যেটা আগা থেকে গাছের তলা পর্যন্ত সেটাকেই আগা 5 তলা বলে। তাহলে এইটাই কি হবে? এটাই হবে তোমার আনসার, ঠিক আছে? মানব হৃদয় কোন জাতীয় সমাজবদ্ধ পদ? এখন দেখো হৃদয়, এখন এই হৃদয়টাই তো প্রধান উৎস, প্রধান পদ, তাই না? তাহলে এটা কি পদ? পরপদ। তাহলে এই হৃদয়টা কার? আমার, তোমার, কোকিলের, কাকের, সিংহের, পুরুষের, বাঘের, মহিষের, না কার হৃদয়? কার হৃদয় সেটা তোমাকে বুঝাইতে হবে। তাহলে মানব হৃদয়, কিসের হৃদয়? মানব হৃদয়। তাহলে হৃদয়, হ্যাঁ, কিসের হৃদয়? তাহলে কার হৃদয়? মানবের হৃদয়। কার হৃদয়? মানবের হৃদয়। তাহলে মানব, এটা এর সাথে কি যুক্ত হয়েছে? এর যুক্ত হয়েছে। তাহলে মানবের সাথে কি যুক্ত হয়েছে? এর। তাহলে এর থাকলে সেটা কি হয় বলো? সেটা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি হয়? সেটা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? তৎপুরুষ সমাসে কি হবে বলো? বিভক্তি লোপ পাবে।
লোপ পাবে। সামনে কি আছে শত, তার মানে সংখ্যা, সংখ্যা থাকলে কি হয় দ্বিগু, তার মানে এটা হবে না। মহা থাকলে কি হয়, মহা থাকলে হয় কর্মধারয়, এটাও হবে না। জনমানব, জন ও মানব, তার মানে কি এটা দ্বন্দ্ব, এটাও হবে না। তাহলে দেখছো রিডাকশন মেথড করলে এই মন্ত্রমুগ্ধ হয়ে আসে। মন্ত্রমুগ্ধ মানে কি, মন্ত্র দ্বারা মুগ্ধ, হ্যাঁ মন্ত্র দ্বারা মুগ্ধ। তাহলে দেখো পূর্বপদ পরপদ উভয়ই আছে, মাঝখানের দ্বারাটা কি হয়ে গেছে, কাট হয়ে গেছে। তাহলে এটা কি বলবো, এটাই হচ্ছে আনসার। এটা কি, এটা হচ্ছে আনসার। বুঝছো নাকি বুঝছো নাই? ওকে, আচ্ছা অতিমাত্র এই সমাজবদ্ধ শব্দের ব্যাস বাক্য কোনটি? দেখো আমরা জানি অতি থাকলে কি হয়, আচ্ছা অতি কয় অর্থে ব্যবহৃত হয়, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এগুলা পড়তে বলছি। আমি তোমাদেরকে এগুলো এমনি এমনি দেই নাই ভাইয়া, আমি এগুলা তোমাদেরকে এমনি এমনি দেই নাই। অতি কোন অর্থে ব্যবহৃত হয়, দেখো অতি কোন অর্থে ব্যবহৃত হয়, দেখছো অতি হয় অতিক্রান্ত অর্থে। তাহলে এই যে প্রথমটায় আছে অতিমাত্র মানে মাত্রাকে অতিক্রান্ত, তাহলে এখান থেকেই প্রশ্নটা দিয়ে দিছে একদম হুবহুব। তোমার যতটুকু লাগবে তাই তাই পড়াবো, এর বাইরে কিছু পড়াবো না। তাহলে এটা কি হবে, মাত্রাকে অতিক্রান্ত। কোন বাক্যে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ দেওয়া হচ্ছে। আচ্ছা এখন দেখো, তার মানে সমাস সম্পর্কে তোমাদের আর কারো কোনো সমস্যা আছে? এই যে সমাস, সমাস এটা কি রিক্যাপ করতে পারছো? সমাজ কি তোমাদের রিক্যাপ হয়েছে? বাকি ক্লাসগুলোতে আবার বাকি অংশগুলো দেখাবো, বাট মোস্ট অফ দ্যাট জিনিস, মূল থিমটা কি, সেই জিনিসগুলো কি রিক্যাপ করতে পারছো? আজকে নাকটা যে সমস্যা করতেছে, মনে হচ্ছে নাকটা কেটে দেই মাঝখান থেকে, তাইলে আরামসে ক্লাসটা দেখা যায়। ওকে, কোন বাক্যে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ দেওয়া হচ্ছে? আচ্ছা অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি, আচ্ছা আমরা এখানে আগে কারক আইডেন্টিফাই করার ক্ষেত্রে কারক নির্ণয়, হ্যাঁ কারক, কারক নির্ণয়। প্রথমত আমাদেরকে কারক নির্ণয় করতে গেলে যে জিনিসটা চিনতে হবে সেটা হচ্ছে ক্রিয়াপদ চিনতে হবে, ক্রিয়াপদ বের করতে হবে, ক্রিয়াপদ বের করতে হবে। ওকে, শর্ত, যে কাজ করবে সে সব সময় কর্তা বা কর্তৃকারক হবে। বুঝাতে পারছি? যে কাজ করবে সে সব সময় কর্তা বা কর্তৃকারক হবে। 2 নাম্বার, ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা
প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা কর্তাকারক বা কর্তৃকারক। ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা কর্মকারক হবে। ক্রিয়াপদকে কি দ্বারা কিসের উপায়ে কিসের মাধ্যমে কোন মাধ্যমে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটাকে কি বলবো? করণকারক হবে। ক্রিয়াপদকে কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে অধিকরণ কারক বলে। ক্রিয়াপদকে কোথা হতে বা কোথা থেকে প্রশ্ন করলে যে ক্রিয়াপদ পাওয়া যায় তাকে অপাদান কারক বলে। তুমি যদি এই অংশটা বুঝে থাকো তাহলে তোমার কারক 100% ডান হয়ে যাবে। এবং তোমরা এটা পুরাটাই লিখে নাও আগে, পুরোটাই আগে লিখে নাও। লিখে না হইলে আমাকে জানাও। পুরোটাই লিখে নাও, লিখে না হইলে আমাকে জানাও। লিখে নাও, লিখে না হইলে আমাকে জানাও। ডান ডান ডান। ডান নাকি ভেজাল আছে বলো বলো। ওকে, এখন দেখো প্রশ্ন কি বলছে। কোন বাক্যে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ দেওয়া আছে? দ্বিতীয় বিভক্তি কোনটা? ওই অপাদান কারক বাদ, আগে দ্বিতীয় বিভক্তি কি? দ্বিতীয় বিভক্তি হচ্ছে, দেখো দ্বিতীয় বিভক্তি কি? কে রে। তুমি খালি বিভক্তি দিয়েই এই আনসারটা করতে পারবা। টাকায় এই যেখানে আছে কি 29, তার মানে এটা হবে না। চেষ্টায় 29 হবে না। ফুলে এ, এটাও হবে না। এই দেখো বাবা কে, এটা কি বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। তার মানে উত্তর কোনটা? এটা তুমি কারক না জেনেও মাঝে মাঝে এইভাবে কবি বিবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে। কোথায়? কবি নজরুল বিশ্ববিদ্যালয়। কবি নজরুল বিশ্ববিদ্যালয়। কবি নজরুল বিশ্ববিদ্যালয়। তাহলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কি ছিল? যে কোন বাক্যে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি? আমি অপাদান কারক পারি না, ধরো আমি পারি না, আমি কি জানি? আমি খালি দ্বিতীয় বিভক্তি জানি। কি কি? এটা হচ্ছে কে রে। তাহলে আমি আগে দেখি কোথায় দ্বিতীয় বিভক্তি আছে। আমি প্রতিটা অপশন খুঁজে দেখলাম যে দ্বিতীয় বিভক্তি শুধু একটাতেই আছে। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর তো এইটাই হবে। উত্তর কি হবে? উত্তর তো এইটাই হবে। এটা ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা আছে? এটার ব্যতিক্রম কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নাই। বুঝতে পারছো? ইয়েস, দিস ইজ দ্য ট্রিক্স। মাকে মনে পড়ে, এই যে দেখো এখানে কি আছে? কে। তার মানে কে থাকলে সেটা কি হবে? দ্বিতীয়া বা চতুর্থী। দেখো দ্বিতীয়া কোথায় আছে? প্রথমটাতে দ্বিতীয়া আছে। আচ্ছা, প্রথমটাতে দ্বিতীয়া নাই, তার মানে পরের তিনটার যে কোনো একটা হবে। এখন তুমি দেখো এখানে
ক্রিয়াপদ কোনটা? আমি প্রথমেই তোমাকে শর্ত কি দিছি? শর্ত দিছি যে ক্রিয়াপদ বের করতে হবে। ক্রিয়াপদ মানে কি? যে কাজ করে। এখানে ক্রিয়াপদ কোনটা হচ্ছে? দেখো ক্রিয়াপদ কোনটা হচ্ছে? ক্রিয়াপদ কোনটা হচ্ছে? পরে। এই যে পরে, এটা ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদকে এখন প্রশ্ন করতে হবে মাকে কোন কারক। তাহলে কাকে মনে পড়ে? কাকে মনে পড়ে? মাকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার পাওয়া যায়, সেটাকে কর্মকারক বলে। তাহলে এটা কি হবে? কর্মকারক। তাহলে আনসারটা কি হবে? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। রাইট আনসার ইজ কর্মকারক দ্বিতীয়। এই যে আবু তাহের, সে প্রশ্নের উত্তরটা দিতে পারছে। ওকে, সুন্দরবন ঘুরে এলাম, বাক্যটিতে সুন্দরবন আচ্ছা আমরা বলছি যে, আমরা কি বলছি যে কোথায় বা কখন। তাহলে কোথা থেকে ঘুরে এলাম, কোথায় ঘুরতে গেছিলাম, মানে নির্দিষ্ট কোনো স্থান যদি বোঝায়, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছিল তোমাদের, নির্দিষ্ট কোনো স্থান যদি বোঝায়, নির্দিষ্ট স্থান বোঝাইলে সেটা কি হবে? অধিকরণ কারক। এখন এটার সাথে দেখো তো কোনো শব্দাংশ যুক্ত হয়েছে না, তার মানে কি হবে? শূন্য। তার মানে শূন্য বিভক্তি, তার মানে অধিকরণে শূন্য বিভক্তি। অধিকরণে কি বিভক্তি? অধিকরণে শূন্য বিভক্তি। অধিকরণে শূন্য বিভক্তি। অধিকরণে শূন্য বিভক্তি। ওকে, নেক্সট, লঘিব সিন্ধু প্রলয়ের নৃত্যে। এবারে সিন্ধুর এখানে কি আছে? র। তুমি এখন দেখো র, র কোন বিভক্তিতে থাকে? কোন বিভক্তিতে র থাকে? হিসাবটা তো সোজা, তাই না? দেখো আমরা সব বিভক্তিতেই বের করে ফেললাম। ষষ্ঠী বিভক্তিতে থাকে র এর। এখন তুমি অপশনে দেখো ষষ্ঠী বিভক্তি কোথায় কোথায় আছে। অপশনে কি দেখবা? অপশনে দেখবা ষষ্ঠী বিভক্তি কোথায় কোথায় আছে। তার মানে এখানে সপ্তমী আছে, এখানেও শূন্য আছে, এখানেও বিভক্তি আছে শূন্য। তার মানে এইটার একটাও আনসার হবে না। আনসার হবে কোনটা? এই যে ষষ্ঠী বিভক্তি। এখন তুমি এখন খাটাও কেন? এই যে সিন্ধু, সিন্ধু মানে কি? স্থান। তার মানে একটা অধিকরণটা ষষ্ঠী বিভক্তি। মেথড কি ভাল লাগছে? টেকনিক কি ভাল লাগছে? বলো, টেকনিক কি ভাল লাগছে? তুমি কারক পারোই না, ধরো বিভক্তি তো পারো, সে বিভক্তিগুলো তো পড়াইছি। কেন কেন বিভক্তি ইন ডিটেলসে পড়াইছি সেটা তো এখন বুঝতে পারছো। তুমি ধরো আমি বুঝলাম তুমি কারক পারো না, কিন্তু বিভক্তি তো বের করা শিখতে পারো নাকি? তাহলে বলো ঠিক আছে নাকি? পারবা নাকি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলে ফেলো। কিরে, ওকে নেক্সটে যাই। ধর্মের কল বাতাসে নড়ে, এর কারকে কোন বিভক্তি? আচ্ছা, ধর্মের কল বাতাসে নড়ে। আচ্ছা, এটা ধর্মের কল হইতো না, এটা প্রশ্নের এখানে হইতো যে বাতাসে কোন কারক? বাতাসে। আচ্ছা, তাহলে বাতাসের সাথে কি আছে? এ আছে। তাহলে এ থাকলে কি হয়? সপ্তমী হয়। কি হয়? সপ্তমী। তাহলে সপ্তমী বাদে যেগুলা যেগুলা আছে বাদ দাও, এই যে বাদ। এখন দেখো ধর্মের কল কিসের মাধ্যমে নড়ে? কিসের মাধ্যমে নড়ে বা কোন উপায়ে নড়ে? কিসের সাহায্যে নড়ে? বাতাসে। তাহলে কিসের মাধ্যমে, কিসের সাহায্যে, কোন উপায়ে যদি থাকে, কোন উপায়ে যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? এই যে দাঁড়াও, কি দ্বারা, কিসের উপায়ে, কিসের মাধ্যমে, কোন মাধ্যমে হইলে সেটাকে আমরা বলছি করণ কারক। কি বলছি? করণ কারক। তাহলে এটা কি হবে? এটা হবে করণ কারকের সপ্তমী। করণে সপ্তমী কি হবে? করণে সপ্তমী। করণে সপ্তমী কি হবে? করণে সপ্তমী। ছেলেটি অঙ্কে কাঁচা, এটা একটু স্পেশাল কেস। কোনো বিষয় যদি থাকে, কোনো বিষয় যদি উল্লেখ করা থাকে, বিষয় 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 উল্লেখ করা থাকলে সেটা অধিকরণ কারক। বিষয় থাকলে সেটা কি কারক? অধিকরণ কারক। তার মানে এটা কি হবে? অধিকরণ। মাহিম ব্যাকরণে ভালো, তারা নার্সিংয়ে পণ্ডিত, তারা ফুটবল খেলায় ভালো, তারা ফুটবল ক্রিকেট খেলায় দক্ষ। মানে যে কোনো বিষয় যদি বোঝায়, যে কোনো বিষয়, সে মোবাইল টিপতে দক্ষ, যে কোনো বিষয় বোঝাইলে সেটা কি হবে? অধিকরণ কারক। কি হবে? অধিকরণ কারক। এটা বহুব্রীহি সমাসে কিছু জিনিস থাকে, এই জিনিসগুলো দেখবা, এই জিনিসগুলো দেখবা। যেমন দেখো যুব জানি সমাসের ব্যাস বাক্য কোনটি? কেন এখানে জানি ইউজ করছে? দেখো জানি যদি থাকে তাহলে ব্যাস বাক্যে কি করতে হয়? জায়া করতে হয়। কি করতে হয়? জায়া করতে হয়। তাহলে যুব জানি, তাহলে জানির বিপরীতে কি হবে? জায়া হবে। তাহলে এখন তুমি দেখো যে জায়া কোন জায়গায় আছে। তাহলে জায়া এখানে একটা অপশনেই আছে। কোন অপশনটা? এই যে এই অপশন। মানে সঠিক উত্তর কোনটা হবে? ইটস অল অ্যাবাউট
ইটস অল অ্যাবাউট তোমার কি অপশনস, ইটস অল অ্যাবাউট টেকনিক। যখনই তুমি টেকনিক করবা, যখনই তুমি করবা, তখনই কি হবে, সিস্টেমটা অন্যভাবে তোমাকে ক্যাচ করা শিখতে হবে। দেখো, সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগবালা, নাগবালা, তাহলে কোন কারকে কোন বিভক্তি? তাহলে এখানে ইয়া কোনটা, ক্রিয়াপদ কোনটা? এই যে দংশিল, দংশিল। কে দংশিল, কে দংশিল? আমরা জানি ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক, কর্তা কারক। এখন নাগবালার সাথে কোনো কিছু আছে নাই, না থাকার কারণে কি হবে, শূন্য। কিসের শূন্য? কর্তায়। যে কাজ করে সে কি হয়, কর্তৃকারক। যে কাজ করে সে কি হয়, কর্তৃকারক। একটি সার্থক বাক্যের গুণ কয়টা? আচ্ছা, তার মানে আমরা হচ্ছে এই কারকের টপিকগুলোও মোটামুটি শেষ করছি। এখন তোমাদেরকে বাক্যে আসবো। কারকের যেই জায়গায় মিস আউট হয় সেগুলো, তাহলে তোমরা বলো যে এইটা ক্লিয়ার কিনা, এই অংশ পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা দেখো, একটা সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটা। সার্থক বাক্যের গুণ কয়টা? তিনটা। একটাকে আমরা বলি আকাঙ্ক্ষা, কি বলছি, একটাকে আমরা বলছি আকাঙ্ক্ষা, একটাকে আমরা বলছি আসক্তি, আসক্তি, আর একটাকে আমরা বলছি যোগ্যতা। আকাঙ্ক্ষা কোনটা? বাক্যে এক পদ শোনার পর আরেক পদ শোনার যে ইচ্ছা। আমি বাড়ি গিয়ে, এই যে আমি বাড়ি গিয়ে শোনার পরে এরপরে যে ডট 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 থাকে সেটাকে কি বলে, আকাঙ্ক্ষা। আসক্তি হচ্ছে উল্টা পাল্টা শব্দ, যেমন বাড়ি গিয়ে ভাত আমি খাবো। তাহলে এখানে কোন গুণের অভাব? আসক্তির অভাব। কারণ আসক্তি মানে বাক্যটাকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে গোছানো, যেটা সেটাকে আসক্তি বলে। আর যোগ্যতা হচ্ছে, ধরো যদি বলে মাছ স্থলে থাকে, মাছ কি স্থলে থাকে নাকি মাছ জলে থাকে? মাছ জলে থাকে। মাছ কি স্থলে থাকলে বাড়া যাবে না? যাবে। সো যার যেটা কাজ সেইটার বিপরীত যখন হবে তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে বলবো যোগ্যতার অভাব। বা বর্ষার দিনে আগুন ঝরছে, কারণ বর্ষার দিনে কি আগুন ঝরে? অসম্ভব। তাহলে সেটাও কি হবে, যোগ্যতার অভাব হবে। তাহলে একটা সার্থক বাক্যের গুণ কয়টা হবে? একটা সার্থক বাক্যের গুণ হবে তিনটি। কয়টি গুণ? তিনটা গুণ। কয়টা গুণ? তিনটা গুণ। ওকে, নেক্সটে আসো, কি বলছে, সমুদ্রের হাওয়া গায়ে মেখে হৃদয় যমুনায় ঝড় তুলল। এখন দেখো, তোমার হৃদয়ের সাথে কি যমুনা হয়? আচ্ছা, যমুনায় আবার ঝড় তোলা যায় নাকি? ঝড় কোথায় ওঠে? ঝড় ওঠে হচ্ছে সমুদ্রে বা সাগরে। এখানে কি হবে, হৃদয় সাগরে। তার মানে এখানে কি দেখো, উপমার বা অলঙ্কারের ভুল প্রয়োগ করা আছে। ওকে, এখন দেখো, গুরুজনে করণতি, এই বাক্যে গুরুজনে কোন কারকে কোন বিভক্তি? গুরুজন মানে কি, যারা বড় মানুষ। এখন বড় মানুষকে তুমি শ্রদ্ধা করে সেখান থেকে কি আবার শ্রদ্ধা ফিরাই দিবা? একজনকে তুমি বলছো আপনি কেমন আছেন, আপনি তো আমার গুরুজন, আপনার কি কি দরকার আপনি আমাকে বলবেন। একটু পরে তুমি যা তাকে বলবা, এই তুই কি, তোকে একটা কাজ বললাম, একটু আগে বললাম তুই আমার গুরুজন সিনিয়র, তুই আমাকে কোনো কাজ দিচ্ছিস না কেন? তাহলে এটা কি তাকে রেসপেক্ট করা হলো নাকি ডিসরেসপেক্ট করা হলো? রেসপেক্ট। তাহলে রেসপেক্ট যখন করবা, বড়জনকে কোনো কিছু দেওয়ার পরে সেটা যখন ফিরিয়ে নিতে পারবা না, সম্মান কি ফিরিয়ে নিতে পারবা না, তখনই সেটাকে কি বলবো, তখনই সেটাকে বলবো সম্প্রদান কারক। আর সম্প্রদান কারকে বেশিরভাগ সময় চতুর্থী বিভক্তি হয় যদি কেড়ে থাকে। আর এই দেখো এখানে কি আছে, এ, তার মানে এটা কি হবে, সপ্তমী বিভক্তি। আচ্ছা, মনে রাখবা যে বাক্যে যদি তবে যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু, যে সে, যে সে, যিনি তিনি, যারা তারা, যেমন তেমন, এই দুইটা অংশ থাকে, দুইটা অংশ থাকে, তখন তাকে আমরা বলি জটিল বাক্য। কি বলি? জটিল বাক্য। তাহলে এই যে এখানে কি আছে, যদি আছে, আবার তবে আছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে জটিল বাক্য হবে। কি হচ্ছে, এটা হচ্ছে জটিল বাক্য। কি হবে, জটিল বাক্য। কি হবে, জটিল বাক্য। আচ্ছা দেখো, এরকম যখন খণ্ড বাক্য বের করতে বলবে, পরের অংশটা যেটা থাকবে সেটাকে আগে কেমন দ্বারা প্রশ্ন করবা।
তাহলে আমাদের এই বসুন্ধরা কেমন, যদি কেমন দিয়ে প্রশ্ন করে এইটা আসে ধনধান্যে পুষ্পে ভরা, তাহলে এটা হবে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। কি হবে? বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, মানে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড। শেষ। ইস, এই যে দেখো, যদি এইরকম কোশ্চেন মার্ক থাকে, বা এটাকে আমরা কি বলি, আবেগ চিহ্ন, যদি আবেগ চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে সেটাকে আমরা আবেগসূচক বাক্য বলি। আবেগ চিহ্ন থাকলেই সেটাকে আমরা কি বাক্য বলবো? আবেগসূচক বাক্য বলবো। আবেগ চিহ্ন থাকলেই সেটাকে আমরা কি বাক্য বলবো? আবেগসূচক বাক্য বলবো। আবেগ চিহ্ন থাকলেই আবেগসূচক বাক্য বলবো। সাফল্য চাও তবে পরিশ্রম করো। আচ্ছা দেখো, এই যে তবে আছে, হ্যাঁ, তো এইটার সাথে কি এটা সংযুক্ত? যদি এরকম তবে থাকে তাহলে কি হবে? এখন দেখো, চাও করো, দুইটা সমাপিকা ক্রিয়া, তাহলে দুইটা যদি সমাপিকা ক্রিয়া থাকে এবং মাঝখানে কোনো যোজক থাকে, সমাপিকা ক্রিয়া দুইটা সমাপিকা ক্রিয়া প্লাস যোজক থাকলে সেটাকে আমরা বলবো যৌগিক। যে ভিক্ষা চায় তাকে দান করো, এই যে দেখো যে এবং তাকে, তাহলে এই যে যেখানে যে এবং তাকে থাকে সেটা সবসময় কি হয়? সেটা সবসময় জটিল হয়। যদি বলো আসবো, এই যে দেখো যদি বলো, এখন এই যে যদির সাথে কি আসার সম্পর্ক আছে, তার মানে কি এখানে শর্ত বোঝাচ্ছে। যখন এরকম শর্ত, কারণ ইত্যাদি বোঝাবে তখন তাকে আমরা বলবো কার্য কারণাত্মক। যদি সে বলে তাহলে আমি যাব, যদি সে আসে তাহলে আমি যাব। এখন যখন কোনো কাজের সাথে এরকম কোনো সম্পর্ক থাকবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা কার্য কারণাত্মক বলবো। কি বলবো? কার্য কারণাত্মক বলবো। তারপর দেখো, বিষাদ এবং বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে না। এই যে মাঝখানে যদি এবং, ও এবং, আর, কিন্তু, অথবা, নতুবা ইত্যাদি প্রকাশ পায়, কি বলছি? ও এবং আর কিন্তু অথবা নতুবা প্রকাশ পায়, তাহলে এই বাক্যটাকে আমরা বলবো যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। বুঝতে পারছো? সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, হ্যাঁ, তাহলে এই যে যখন কোনো কিছু এরকম প্রার্থনা করা বোঝাবে, প্রার্থনা বা উইশ বোঝাবে, ইংরেজিতেও যদি বলি প্রার্থনা বা উইশ বোঝাবে, তখন সেটাকে আমরা বলবো ইচ্ছাবাচক বাক্য। কি বলবো? প্রার্থনা বা উইশ বোঝাইলে সেটাকে আমরা ইচ্ছাবাচক বাক্য বলবো। কি বলবো? প্রার্থনা বা উইশ বোঝাইলে সেটাকে আমরা ইচ্ছাবাচক বাক্য বলবো। সে সৎ, কিন্তু এই যে দেখো এখানে কিন্তু আছে, আমরা বলছি ও এবং আর কিন্তু, এই যে একটু আগেই বললাম ও এবং আর কিন্তু অথবা যত, এই যে কিন্তু থাকলে সেটা কি হবে? কিন্তু থাকলে সেটা যৌগিক বাক্য হয়ে যাবে। কি বাক্য? যৌগিক বাক্য হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা এখন এইটার প্রশ্নের আনসার দাও। প্রত্যেকেই নীরব হয়ে থাকে, বাক্যটি নেতিবাচক। নেতিবাচক মানে কি করতে হবে? না বোধক করতে হবে। তার মানে প্রত্যেকেই নীরব হয়ে থাকে না, তার মানে দেখো তো এইটা তার বিপরীত বোঝাচ্ছে না। আমরা যখন নেতিবাচক করব একদম বিপরীত হবে না। তাহলে নীরবের বিপরীত কি? সরব। তাহলে প্রত্যেকেই সরব হয়ে থাকে না, মানে কেউ কথা বলে না। কেউ কি বলে? কথা বলে না। কেউ কথা বলে না। ওকে, কেউ কোনো কথা বলে না, তার মানে সবাই কি হয়ে আছে? চুপ করে আছে, নীরব হয়ে আছে। হৈম কিছু না বলিয়া একটু হাসিল, তার মানে কি? মানে কিছু চুপ করেই হাসলো, তাহলে চুপ করেই হাসলো মানে কি? কিছু না বলিয়া, তার মানে সে হচ্ছে কিছুই বলে নাই, তার মানে এখানে এটাকে বলছে অর্থে করতে হবে, আর এটাকে কি হাসে নাই অর্থে করতে হবে। হাসে নাই অর্থে করতে হবে। হাসে নাই অর্থে করতে হবে। ওকে, তাহলে হৈম কিছু না বলিয়া, না হাসিয়া কিছু বলিল। ওকে, না হাসিয়া,
হইমে কিছু না বলিয়া একটু না হাসিয়া পারিল না। আচ্ছা দেখো, এই যে এইটা হবে, কেন এইটা হবে? হইমে কিছু না বলিয়া একটু না হাসিয়া পারিল না, এই যে এইটার সাথে তখন জিনিসটা ক্রস হয়ে যাবে। তাহলে এই যে না না মিলে কি হয়ে যায়? না আর না মিলে কি হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়। আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। তার মানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে সি। ওকে, তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না। দেরি হয় না মানে কি? এটাকে হ্যাঁ করতে হইলে নাটা তুলে দিতে হবে। দেরি হয় মানে কি? তাদের তাড়াতাড়ি ভুলটা ভেঙে যায়। আসলে তাদের তাড়াতাড়ি ভুলটা ভাঙে, অচিরেই তাদের ভুল ভাঙে। ঠিক আছে, দেরি হয় না মানে কি? তাড়াতাড়ি ভাঙে। ওকে, এখন এখানে বলছে দেখো, আমি এ সাক্ষী চাই না, সরল বাক্যটির জটিল রূপ কি? তাহলে মানে যেই সাক্ষী এরকম তাকেই আমি চাই না, তাই না? আমাকে কি দুইটা অংশ বানাইতে হবে? দুইটা অংশ বানাও। তাহলে আমরা জানি যে যে তাকে বা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হয়। তাহলে এখানে দেখো সাপেক্ষ সর্বনাম কোথায় আছে? এই যে এইটাতে আছে। তার মানে সঠিক উত্তর কোনটা? সুখী হতে চাই বলে সুখ চাই না, বাক্যটা নিম্নরূপ অংশটা কি? সুখী হতে চাই বলে সুখ চাই না। এখানে দেখো আমরা এখানে দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা সুখী হতে চাই বলে সুখ চাই না, এটা একটা অংশ, আর এটা একটা অংশ। তার মানে এখানে প্রধান খণ্ডবাক্য আছে, আশ্রিত খণ্ডবাক্য আছে, স্বাধীন খণ্ডবাক্য আছে, তিনটাই আছে। তার মানে এটা উপরের সব কয়টাই হবে। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, বাক্যটি কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। দেখো এখানে কিন্তু এই যে না পেয়ে, এটা কি একটা অসমাপিকা ক্রিয়া। আমরা জানি বাক্যে যখন একটাই সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া কোনটা? এসেছি। যখন একটাই সমাপিকা ক্রিয়া থাকে তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে সরল বাক্য বলবো। তখন সেটাকে কি বলবো? সরল বাক্য বলবো। নিচের কোনটি জটিল বাক্য? নিচের কোনটি জটিল বাক্য? দেখো আমরা জানি জটিল বাক্যে কি থাকে? জটিল বাক্যে যিনি তিনি থাকে, যিনি তিনি থাকে, তাই না? তিনি এলেন, দেখলেন, ও জয় করলেন। এখানে কি আছে? ও আছে। ও থাকলে সেটা কি হয়? যৌগিক হয়। ওকে, উত্তাল সমুদ্রে নৌকাটি ভাসছে, কয়টা সমাপিকা ক্রিয়া? একটা। একটা হলে সরল বাক্য হবে না। তিনি বই পড়তে পড়তে পাচার, এই যে পড়তে পড়তে কয়টা? এখানে হচ্ছে তোমার হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া। তার মানে একটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটা কি? সরল বাক্য। মানে এই দুইটা সরল বাক্য, এটা কি? যৌগিক বাক্য। তাহলে এখানে কি বলছো? জটিল বাক্য। তাহলে এটা হবে জটিল বাক্য। আমি শুনেছি যে আজ পরীক্ষাটি হবে না। ঠিক আছে, তাহলে এই যে দেখো, আমি শুনেছি যে এটা হচ্ছে একটা আশ্রিত খণ্ডবাক্য, আর আজ পরীক্ষা হবে না, এটা প্রধান খণ্ডবাক্য। তারপরে আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য মিলে কি হয়? জটিল বাক্য। কি হয়? জটিল বাক্য। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? দেখো, পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। তার মানে এখানে কি কোনো হচ্ছে তোমার আছে? এখানে কয়টা সমাপিকা ক্রিয়া? একটা। তার মানে একটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটাকে আমরা কি? সরল বাক্যই বলে থাকি। শুক্রবার মঙ্গল হোক, আমরা বলছি মঙ্গল প্রার্থনা যদি বোঝায়, উইশ বা প্রার্থনা যদি বোঝায়, সেটা কি হয়? সেটা হয় ইচ্ছাবাচক। সেটা কি হয়? সেটা হয় ইচ্ছাবাচক বা অনুজ্ঞাবাচক। যদি বলো আসবো, যদি বলো তার মানে শর্ত বোঝাচ্ছে। আমরা যদি শর্ত বোঝাইলে সেটা কি হয়? শর্ত বা যদি থাকে যদি কোনো বাক্যে, তাহলে সেটাকে আমরা বলি কার্য কারণাত্মক। কি বলি? কার্য কারণাত্মক। কি বলছি? কার্য কারণাত্মক। ওকে, নেক্সট দেখো, নিম্নোক্ত কোন বাক্যটি সঠিক নিয়মে প্রকাশ করে? একটি সার্থক বাক্যের 4টি গুণ। সার্থক বাক্যের গুণ কয়টা? 3টা। ওকে, বিশেষণ শুধু বিশেষ্যকে বিশেষিত করে, কথাটা একদম ভুল। বচন
বেঁধে প্লাস এটাও ভুল। তাহলে কি বাক্যে অপ্রয়োজনীয় অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য ঘটে। ঠিক আছে, অনুজ্ঞাসূচক বাক্য কোনটি? অনুজ্ঞা মানে আদেশ, অনুদেশ, আদেশ, অনুরোধ, নিষেধ যেখানে বোঝায়। তাহলে এবার তুমি দাঁড়াও, এখানে কি করছে? অনুরোধ করছে, তার মানে এটাই তোমার কি অনুজ্ঞাসূচক বাক্য। কালো মেঘে চারদিকে মৌ মৌ করছে, কোন বাক্যে অভাব রয়েছে? আচ্ছা, মেঘে কি মৌ মৌ করে নাকি কোনো গন্ধে মৌ মৌ করে? কোনো গন্ধে মৌ মৌ করে। তার মানে এখানে আমরা অলংকারের যে অভাব সেটা আসলে দেখতে পাই। ওকে, হও রওনা হও নতুবা গাড়িতে ওঠো। এই যে দেখো, হয় রওনা হও নতুবা গাড়িতে ওঠো। তার মানে এখানে কি আছে? নতুবা। তার মানে নতুবা থাকলে সেটা কি হয়? আমরা আগেও বলেছি, নতুবা থাকলে সেটা হয় যৌগিক। কি হয়? নতুবা থাকলে সেটা হয় যৌগিক। এক বাংলা বাক্য গঠনের কি? যেমন আমি ভাত খাই, কি খাই? আমি ভাত খাই। খাওয়ার কাজ যেটা সেটা সবসময় কি হয়? কাজ যেটা সেটা সবসময় ক্রিয়া হয়। যে করে সে কি হয়? কর্তা হয়। আর যেটা হয় সেটা কি হয়? কর্ম। তাহলে কি হয়? কর্তা কর্ম ক্রিয়া। কর্তা কর্ম ক্রিয়া। পুকুরে পদ্ম ফুল জন্মে, এখানে জন্মে শব্দটা কি? দেখো, এই অংশটাকে আমরা বলি হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য। বাকি যা কিছু আছে তাকে আমরা বলি বিধেয়। তাকে কি বলি? বিধেয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? জন্মে আসলে কি জিনিস? তার মানে জন্মে কিসের মধ্যে পড়ে? বিধেয়ের মধ্যে। তার মানে এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো বিধেয়। মানে আমরা শুধু কর্তা, হ্যাঁ, শুধু এই যে কর্তাকে বলি আমরা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য। আর কর্ম এবং ক্রিয়া মিলে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে বিধেয়। সেটাকে কি বলি? সেটাকে বলি হচ্ছে বিধেয়। রাইট। বাক্য কি? বাক্য হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক নাকি ভাষার বৃহত্তম একক? আচ্ছা, এই দিক থেকে দেখি। প্রথমে ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। ঠিক আছে, মনে রাখবা যদি এক টান এই দিকে আসে, হ্যাঁ, বাক্য থেকে শব্দ আবার শব্দ থেকে ধ্বনি, তাহলে এটা হয় বৃহত্তম একক। বৃহত্তম একক। আর যদি সব এইখানে আসে, সব যদি এইখানে আসে, তাহলে এটাকে আমরা বলি ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম। এখন এখানে বলছে বাক্য আসলে কি? দেখো, ভাষা, ভাষার বৃহত্তম একক কি? বাক্য। বাক্যের বৃহত্তম একক কি? শব্দ। শব্দের বৃহত্তম একক কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। তার মানে প্রশ্ন কি বলছে? ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম একক কি হবে? ধ্বনি। তার মানে এটা ভুল। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক। শব্দের ক্ষুদ্রতম একক কি? শব্দের বৃহত্তম এককও ধ্বনি, ক্ষুদ্রতম এককও ধ্বনি। দ্যাট মিনস এইটাও ভুল। ভাষার বৃহত্তম একক। ভাষার বৃহত্তম একক কোনটা? এই যে ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। তার মানে এটা আসলে সত্য, আর বাকি সব ভুল। ঠিক আছে, বাকি সব ভুল। সাইলা তাসনিম বলছে কর্তা ক্রিয়া কর্ম। আরে বাবা, এটা কি ইংরেজিতে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট, এটা কি এমনি হয় যে আমি খাই ভাত এমনি করো, নাকি আমি ভাত খাই এমনি করো? আমি ভাত খাই এমনি হবে। সো কেন হোয়াই কর্তা ক্রিয়া আগে হবে, পরেরটা পরে যাবে? বলো, এটা তো হওয়ার কথা না, এটা তো পসিবলই না। তাহলে যেটা পসিবল না সেটাকে তো আটকাতে পারবো না। ওকে, তাহলে পড়াশোনা করো তাহলে জীবনে উন্নতি লাভ করতে পারি। পড়াশোনা করো একটা সমাপিকা ক্রিয়া, আরেকটা সমাপিকা ক্রিয়া, দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে। এবং তাহা হইলে যখন কোনো কিছু ইয়া করা থাকবে তখন সেটাকে আমরা বলছি যৌগিক বাক্য। ওকে, প্রায় চমকে উঠেছিলাম বোধ হয়, এইরকম কোনো কিছু যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো সন্দেহবাচক। তখন সেটাকে কি বলবো? সন্দেহবাচক। ওকে, কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? যৌগিক বাক্যে কি হয়? ও এবং আর কিন্তু থাকে। ও এবং আর কিন্তু থাকে, হ্যাঁ। যেই মাত্র সকাল হলো, এই যে যেই আছে তার এটা হবে না। এই গ্রামের যে গির্জা আছে সেটি ব্রিটিশ আমলে নির্মিত। এই যে বড় ডাক্তার এসেছে, এখন আর ভয় নেই। এই যে দেখো, একটা সরল বাক্য আর একটা কি সরল বাক্য। দুইটা সরল বাক্য থাকলে সেটা কি হয়? যৌগিক বাক্য হয়ে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করছি যেই
কয়েকটা টপিক থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্ন আসে, সেই কয়েকটা টপিক তোমাদেরকে মোটামুটি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদিও আজকে আমি আগেই বলেছি যে আজকে অনেক নয়েজ আসবে। কেন নয়েজ আসবে? কারণ আমার সর্দি ঠান্ডা লেগেছে, এই জন্য নয়েজ আসবে, যেটা তোমাদেরকে আগেই বলা ছিল। সো আশা করছি তোমাদের খুব একটা সমস্যা হয় নাই। এখন বাকি যে তোমাদের ক্লাসগুলো আছে সেটা হচ্ছে আমরা তোমাদের যে একদম বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই বিগত বছরের প্রশ্নগুলার সলভ করবো ইনশাল্লাহ। তোমরা আমাকে বলো যে অনেকদিন পর ক্লাস করে কেমন লাগলো, হ্যাঁ, সবগুলা বিষয় তোমাদের কাছে বোধগম্য হয়েছে কিনা। আর আমি যে এই যে কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিলাম, আবার সর্দি, তোমরা একটু দোয়া করবা যাতে খুব তাড়াতাড়ি এটা আমার ঠিক হয়ে যায়, আমি যাতে আবার স্বাভাবিকভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। আর তোমাদের যে ক্লাসের ডেট দেওয়া আছে, হ্যাঁ, একটা হচ্ছে 7 তারিখে আছে, একটা 9 তারিখে আছে, একটা 11 তারিখে আছে। ইনশাল্লাহ 7 তারিখ, 9 তারিখ এবং 11 তারিখেরটা সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। এবং তোমাদের আরও বলে রাখি, তোমাদের মৌলিক জিকের ক্লাস হবে 4টার মধ্যে। যেহেতু আমি ইকোনমিক্স এবং সমাজবিজ্ঞান পড়াই, সেহেতু সমাজবিজ্ঞান এবং ইকোনমিক্স আমি নিব, বাকি পৌরনীতি, ইতিহাস এবং বাকি টপিকসগুলো যেগুলো আছে সেগুলো তাদের ফারিয়াপু ইনশাল্লাহ দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে তোমরা একটু আমাকে জানাই দাও যে সব কিছু তোমাদেরকে ক্লিয়ার ছিল কি না, সব কিছু বুঝতে পারছো কি না, হ্যাঁ। আর যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কি করবা, আমার যে গ্রুপটা ছিল মাহিম ইনসাইড গ্রুপ, সেই মাহিম ইনসাইড গ্রুপে যে আজকের ক্লাস সহ এই যে একটা পোস্ট দিয়েছিলাম, এই পোস্টটা সহ একটা রিভিউ দিয়ে দিবা। আর্টস কমার্স পাঠশালাতেও দিতে পারো, তোমার মাহিম ইনসাইটেও দিতে পারো, বন্দি পাঠশালা পেজেও দিতে পারো, বন্দি পাঠশালা গ্রুপেও দিতে পারো। তাহলে সকলের জন্য শুভকামনা, সকলে রিভিউ দিও, রিভিউ দিলেই ভালো লাগবে। আর যেই টপিকগুলো যেভাবে বুঝাইছি, যেভাবে যেখানে যেখানে তোমাকে গুরুত্ব দিতে হবে সেটাও দেখাইছি, যেই টপিকগুলো পড়তে বলেছি সবগুলোই পড়ে আসবা। সকলের জন্য শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে, যাতে সকলেই এই লাস্ট ট্রাই তোমার ফাইনাল ট্রাই হয়ে যায়, এরপরে আর তোমাকে কোনো প্যারা না দিতে হয়। ঠিক আছে? সকলের জন্য শুভকামনা, ভালোবাসা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।